তাহলে আজকে আমরা পি ব্লক মানে ইউনিট 7 এর পি ব্লকের আন্ডারে যে আমাদের টোটাল গ্রুপ 13, 14, 15, 17 অ্যান্ড 18, তাহলে 13, 14, 15, 16, 17, 18, তাহলে 13, 14, 15, 16, 17, 18 দুবার করে বললাম, কেন বললাম জানি না, বললাম। সো এতগুলো গ্রুপ আছে, তার মধ্যে আমাদের ফার্স্ট সেমিস্টারে কি আছে, পি ব্লকের গ্রুপ 13 আর 14, জানিস এটা নতুন করে বলার কিছু নেই। 13টা পার্ট 1 পার্ট 2 করে পড়ানো হয়েছে, কারণ এইখানে অনেক ধরনের মেটাল নন মেটালস মিলিয়ে মিশিয়ে আছে, দেখতেই পাচ্ছিস। সো সেই জন্য আমাদের ক্লাসগুলো লেন্দি যাচ্ছে, একটা সিঙ্গেল ক্লাসে বলা সম্ভব হচ্ছে না, যেটা এস ব্লক মানে গ্রুপ 1 গ্রুপ 2 জন্য বলা সম্ভব হয়েছিল। যাই হোক, আজকে আমরা গ্রুপ 14 মানে কার্বনের গ্রুপটা পড়বো। তাহলে কি পড়বো আজকে আমরা? গ্রুপ 14 পড়বো। গ্রুপ 14 মিন্স কার্বনের গ্রুপ। গ্রুপ 14 দ্যাট মিন্স যাদের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4, এবং যেহেতু এরা পি ব্লকের অন্তর্গত তাই 10 + 4 গ্রুপ নাম্বার পেলাম 14। এদের জেনারেল কনফিগারেশন কি হবে? এদের এন এসে দুটো ইলেকট্রন থাকে, আর এন পিতে ইলেকট্রন কটা থাকবে? দুটো। তাহলে এন এসে দুটো, এন পিতে দুটো। এন যদি তার ভ্যালেন্স সেল হয় তাহলে তাদের 2s, এন এসে দুটো, 2 বলে ফেলছি সেটা কার্বনের জন্য, এন এসে দুটো, এন পিতে দুটো, টোটাল 4টে ইলেকট্রন। দ্যাট মিন্স কি দাঁড়ালো? নিচে লেখাও আছে, বলার আমার কিছু নেই আলাদা করে, টোটাল 4টে ভ্যালেন্স ইলেকট্রন। শেষ ইলেকট্রনটা পি অরবাইটালে ঢুকছে বা পি সাবসেলে এন্টার করছে, সো এটা পি ব্লকের অন্তর্গত, এবং পি ব্লকের অন্তর্গত হলে সেখানে +10 করে দিতে হয় গ্রুপ নাম্বারটা বার করার জন্য। আর ভ্যালেন্স সেলের যেটা নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা দাঁড়াবে ভ্যালেন্স সেলের, সেটাই হবে তার পিরিয়ড নাম্বার। এগুলো তো আমরা কি বলি, পিরিয়ডিক টেবিল যখন পড়েছি তখন কোনো একটা এলিমেন্ট পিরিয়ডিক টেবিলের কোন গ্রুপ, কোন ব্লক, কোন পিরিয়ডের অন্তর্গত, সেই জিনিসপত্রগুলো তো ওখানে শেখানো হয়েছে। সো দিস ইজ দ্যাট। এবার কি, কার্বন আর সিলিকন গ্রুপের কারা কারা এলিমেন্ট আছে সেগুলো দেখি। এখানেও আমার সেই ডি এফ এর ব্যাপার আসবে, ইনার পেয়ার ইফেক্টের ব্যাপার আছে, যেগুলো আগের দিন নয়, আগের গ্রুপের জন্য আমরা দেখেছি। তাহলে আমাদের আগে পরপর এলিমেন্টগুলো দেখি। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন এবং লেড, তাই তো? এই এলিমেন্টগুলো এখানে আছে। তাহলে কার্বন 6, 14, 32, 50, 82। যাই হোক, তাহলে যদি আমি এদের ইলেকট্রনিক কনফিগারেশন করি, তাহলে 2s2 2p2, তাহলে হিলিয়াম 2s2 2p2, তারপরে 3s2 3p2 দাঁড়ালো। তার জন্য কথাটা লিখেছে, দেখ, কার্বন আর সিলিকনের জন্য ভ্যালেন্স সেলের আগে এর 2s2p এর 3s3p, তার আগে কোনো ডি অরবাইটাল নেই। কিন্তু যেই আমরা জার্মেনিয়াম বা টিনের দিকে চলে যাব, জার্মেনিয়াম বা টিনের দিকে চলে গেলে এই যে 4s2 4p2 আর এখানে 5s2 5p2, তার আগে দেখ এখানে একটা d10 3d10 আছে, মানে 10টা ডি অরবাইটালে 10টা ইলেকট্রন রয়েছে। এক্ষেত্রেও তুই দেখতে পাচ্ছিস 4d10 একটা ডি অরবাইটাল আছে আগে, যেটাতে 10টা ইলেকট্রন রয়েছে। এবং যদি আমরা লেডের কাছে চলে আসি, 6s2 6p2, এখানে জেনারেল কনফিগারেশন সেটা হলো, তার আগে 5dতে 10টা রয়েছে, 5dতে যেমন 10টা ইলেকট্রন রয়েছে, আর কি রয়েছে, 4fেও ইলেকট্রন রয়েছে। দ্যাট মিন্স আমি বলতে চাইছি কার্বন আর সিলিকনের জন্য ইনার কোনো ডি অরবাইটাল নেই। জার্মেনিয়াম আর টিনের জন্য আমরা দেখতে পাচ্ছি ইনার একটা করে ডি অরবাইটাল রয়েছে, আর লেডের জন্য দেখতে পাচ্ছি ইনার মানে ভ্যালেন্স সেলের এক্স্যাক্টলি আগে ইনার ডি এবং ইনার এফ এটা রয়েছে, যেটা আমরা আগের দিন গ্রুপ 13 এর জন্যও দেখতে পাচ্ছিলাম। সেজন্যই বলেছে কার্বন এবং সিলিকনের নোবেল গ্যাসের অন্তঃস্তর। তাহলে এগুলো নোবেল গ্যাস কনফিগারেশন, মানে এখান থেকে এত দূর অবধি নোবেল গ্যাস কনফিগারেশনটা যদি আমরা নিয়ে নিই হিলিয়াম, তাহলে তার আগে কোনো ডি নেই। এখান থেকে এতটা যদি আমরা নোবেল গ্যাস কনফিগারেশন নিয়ে নিই, ডি নেই। এর নোবেল গ্যাস কনফিগারেশন আর্গান অবধি তুই যদি নিস, তার আগে ডি এর ইলেকট্রন আসছে। এখানে ক্রিপ্টন অবধি তুই যদি নিস টোটালটা, তাহলে তার আগে এখন কি চলে আসছে, 4d10 আসছে। এটা যদি জেননের কনফিগারেশন নিস, তাহলে 4f14 5d10 6s2 6p2 আছে। দ্যাট মিন্স এই এলিমেন্টগুলোর জন্য, কার্বন আর সিলিকনের জন্য নোবেল গ্যাস যে কোডটা রয়েছে ভ্যালেন্স সেলের আগে অবধি যে নোবেল গ্যাস কনফিগারেশনটা আমরা পাচ্ছি, সেটা নিলে ওখানে কোনো ডি অরবাইটাল নেই। জার্মেনিয়াম টিনের জন্য নোবেল গ্যাস অন্তঃস্তরে 10টা ডি ইলেকট্রন রয়েছে, লেডের জন্য 14টা এফ ইলেকট্রন আর 10টা ডি ইলেকট্রন রয়েছে। এইগুলো ইন্ট্রোডাকশন হচ্ছে। এগুলো থাকলে কি হয় না হয় সেগুলো তো আমরা আগের গ্রুপেই দেখেছি, যে ইনার্ট পেয়ার ইফেক্টের একটা ব্যাপার আসবে এবং যোজ্যতা বা আমাদের জারণ অবস্থাতে একটা ইফেক্ট ফেলবে। আচ্ছা, তাহলে আমরা দেখে নিলাম কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এইগুলো পরপর এলিমেন্ট দেখে নিলাম। এবার প্রপার্টিগুলো আমরা এক এক করে আলোচনা করবো, যেটা আমাদের করতে হয়। এখানে দেখি কার্বনকে কি আকারে পাওয়া যায়। কার্বনই তো এত অ্যাবান্ডেন্ট, আমার যে গোটা মানব শরীর তৈরি হয়ে রয়েছে সেখানে যে যত অর্গানিক কম্পাউন্ড রয়েছে, আমরা অর্গানিক সিস্টেম, তো এত অর্গানিক কম্পাউন্ড রয়েছে, সেখানে কার্বন রয়েছে। আমরা ডেলি লাইফে যে মানে ফুয়েল হিসাবে যেগুলো ইউজ করছি, সেইগুলোতে কি রয়েছে, ফসিল ফুয়েলস যেগুলো রয়েছে সেগুলোতে কার্বন রয়েছে। তুই যেখানেই তাকাবি না কেন সমস্ত জায়গাতেই কার্বনকে তুই মুক্ত
মানে কারোর সাথে বন্ডেড নয় সেরকম সিচুয়েশনে বা কারোর সাথে বন্ডেড সিচুয়েশনে সব ধরনভাবেই আমরা প্রকৃতিতে পাবো। সেই জন্য লিখেছে মুক্ত এবং যুক্ত দুটো অবস্থাতেই আমরা কার্বনকে পাবো। কার্বনের সোর্স নিয়ে তো বলার কিছু নেই, তোকে জানতে চাইবেও না। বেশ, আর আমরা অন্য ক্লাস পড়তে গিয়েও দেখেছি কার্বনের C14 যে আইসোটোপটা রয়েছে ওটা রেডিও অ্যাক্টিভ, আইসোটোপের কনসেপ্ট পড়াতে গিয়ে এই হচ্ছে ব্যাপার। সিলিকনকে মোস্টলি ভূত্বকে আমরা সিলিকা আকারে পাই। তাহলে কি আকারে পাই? সিলিকা, দ্যাট ইজ SiO2, সরি আমি ভাবছি হাইলাইটারটা সিলেক্ট আছে। তাহলে কি আকারে পাই? সিলিকা আকারে পাই। এটা হলো সিলিকেট রূপে, এটি প্রায় 28% থাকে, মোস্টলি এইভাবেই থাকে অক্সিজেনের সাথে যুক্ত অবস্থায়। তার বেশি কিছু লাগবে না। জার্মেনিয়াম বিরল মৌল, একে ভূত্বকে পাওয়াই যায় না, এটি অর্ধপরিবাহী রূপে কাজ করে। টিন এবং লেড প্রকৃতিতে প্রাচুর্য খুবই কম, যথাক্রমে এত ppm। টিনের মেন খনিজ হচ্ছে টিনস্টোন, ঠিক আছে? টিনের মেন খনিজটা কি? টিনের মেন খনিজটা হচ্ছে টিনস্টোন। SnO2, আবার লেডের মেন হচ্ছে গ্যালেনা, PbS। এই লেডের এই খনিজগুলো আবার যখন আমরা মেটালার্জি পড়বো সেখানে এগুলো ঘুরে ফিরে আসবে, এগুলো ইম্পর্টেন্ট কিছু খনিজ। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে আমাদের জার্মেনিয়ামকে কিন্তু ভূত্বকে পাওয়া যায় না, খুবই বিরল। এবং জার্মেনিয়াম বিরল বলে অনেক কাজের জন্য আমরা টিনকে দিয়ে কাজ করি, যেটা এই চ্যাপ্টারেই বলা রয়েছে, দেখতে পাবি যে জার্মেনিয়াম খুব ভালো সামথিং কিছু একটা রিয়েজেন্ট হিসেবে কাজ করে। সামথিংটা কি যখন আসবে তখন বলছি। সে যেহেতু জার্মেনিয়ামকে কম পাওয়া যায় তাই আমরা সেই জায়গায় টিন দিয়ে কাজ করি, ঠিক আছে? বেশ, আর কি এই গ্রুপের প্রথম দুটি মৌল অর্থাৎ কার্বন আর সিলিকনকে যদি দেখি এরা অধাতু, জার্মেনিয়াম ধাতু কল্প, টিন আর লেড ধাতু। তাহলে পি ব্লকে এত প্রপার্টির থাকার রিজনটাই হচ্ছে এখানে মেটাল, নন মেটাল এবং মেটালয়েড সবকিছু মিলিয়ে মিশে আছে, সেজন্য কিন্তু এই কি বলি পি ব্লক এলিমেন্টগুলোর এত হিউজ প্রপার্টি দেখতে পাওয়া যায়। বেশ, এবার আমরা মেন যদি শুরু করি আমাদের রেডিয়াস দিয়ে স্টার্ট করবো। এখানে ডেটা তো দেওয়া রয়েছে, আমরা প্রথম দিকে স্টার্ট করি পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ এইগুলোতে কি করে তুলনা করে? প্রথমে তুলনা করে যে এর আগে যে গ্রুপ 13 রয়েছে, বাঁ দিকে যে এলিমেন্টগুলো রয়েছে তার রেসপেক্টে এক্স্যাক্টলি পাশাপাশি সেম পর্যায়ে তুই যদি ধরিস গ্রুপ 13 টু গ্রুপ 14 এলিমেন্টগুলোর রেডিয়াসটা কি হচ্ছে, আর একটা দেখতে হবে গ্রুপ 14 ওপর থেকে নিচে কি হচ্ছে। তাহলে দেখ, ওপর থেকে নিচের আমি যদি কথা বলি, ওপর থেকে নিচে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাই বাড়ছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ছে, সেন্টারের প্রোটনও বাড়ছে, কিন্তু সেন্টারের প্রোটন বাড়লেও প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বেড়ে যাওয়ার প্রভাবটা এতটাই বেশি, একই কথা আগেও বলেছি বারবার, এতটাই বেড়ে যাচ্ছে যে ওভারঅল রেডিয়াসটা বাড়ছে। তাই গ্রুপের ওপর থেকে নিচে ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পায়। এ তো পিরিয়ডিক টেবিল থেকে পড়ে আসছিস, ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পায়, উপর থেকে নিচে কি হলো, ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পায়। কারণ সেন্টারে প্রোটন বাড়লে সাইজটাকে ছোট করে দেওয়ার চেষ্টা করলেও আলটিমেট যে ইলেকট্রনটা সেটা তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার একটা করে বেড়ে যাওয়ার ফলে নিউক্লিয়াস থেকে অনেক দূরে প্রবেশ করছে। যেহেতু নিউক্লিয়াস থেকে অনেক দূরে প্রবেশ করছে তাহলে ওভারঅলে সাইজটা ইনক্রিজ করছে, সিম্পল। এবার যদি আমি গ্রুপ 13 এলিমেন্টগুলোর সাথে আলোচনা করি, লেফট টু রাইটে গেলে অ্যাটমিক রেডিয়াসটা কি হয়, ছোট হয়ে যায়। তাই গ্রুপ 13 থেকে গ্রুপ 14 এলিমেন্টগুলোর ব্যাসার্ধ কি হবে, কম হবে। তাহলে গ্রুপ 14 মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ গ্রুপ 13 মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ থেকে ছোট হবে। পিরিয়ডিক টেবিল থেকে পড়ে আসছিস। এবার আয়োনাইজেশন এনথালপি, রিজনটা আমি বলে দিলাম, এগুলো পিরিয়ডিক টেবিলের যা রিজন পড়েছি সেম রিজন অন্য গ্রুপেও যা হয়েছে তাই। আয়োনাইজেশন এনথালপি দেখি, তাহলে কি বললাম, লেফট টু রাইটে যদি গ্রুপ 13 এর সাথে গ্রুপ 14 তুলনাটা করে নিই, লেফট টু রাইটে গেলে অ্যাটমিক রেডিয়াস ছোট হচ্ছে। অ্যাটমিক রেডিয়াস ছোট হচ্ছে মানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্স কমছে। নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্স করলে অ্যাট্রাকশন ফোর্স বাড়বে। অ্যাট্রাকশন ফোর্স যদি বাড়ে তাহলে বাইরে থেকে বেশি এনার্জি দিতে হবে ইলেকট্রনটাকে বার করতে। তাহলে আয়োনাইজেশন এনথালপি কি হয়ে যাবে, বেশি এনার্জি লাগবে মানে বেশি হয়ে যাবে। তাহলে গ্রুপ 14 মৌলগুলি প্রথম আয়োনাইজেশন এনথালপি, ফার্স্ট ইলেকট্রনটা বার করার ক্ষেত্রে প্রথম আয়োনাইজেশন এনথালপি গ্রুপ 13 মৌলগুলোর থেকে বেশি হবে, হয়ে গেল। এবারে এই যে ডিসক্রিপেন্সিগুলো স্টার্ট হবে এখান থেকে, এখানে প্রচুর ধরনের তুই ব্যতিক্রম দেখতে পাবি, ট্রেন্ডের উঁচু নিচু হবে, উঁচু নিচু হয় মানে বাড়বে আবার কমবে, কোনো লিনিয়ারলি হচ্ছে না সেম গ্রুপের মধ্যে। এবার দেখ, কার্বন থেকে টিন অবধি আয়োনাইজেশন এনথালপি ক্রমশ হ্রাস পায়। কারণ দেখ কি হওয়া উচিত, উপর থেকে নিচে রেডিয়াস বাড়ছে, যেহেতু ওভারঅলের রেডিয়াস বাড়ছে আয়োনাইজেশন এনথালপিটাও কমে যাওয়ার কথা, এবং কার্বন থেকে টিন অবধি কমছে, কিন্তু টিন থেকে লেড পর্যন্ত আয়োনাইজেশন এনথালপি আবার বেড়ে যাচ্ছে। তাহলে আলাদা আলাদা ঘটনা ঘটছে। তাহলে আমরা একটু আবার এই ছবিটা দেখি, কি বলতে চাইলো যে এলিমেন্টগুলোর দিকে আমি যদি আরেকবার তাকাই, কার্বন থেকে টিন অবধি C2N 1 2 3 4 নম্বর এলিমেন্ট অবধি যেরকম হওয়া উচিত ছিল সেরকমই, টিন থেকে লেডে গিয়ে আয়োনাইজেশন এনথালপিটা বেড়ে গেল। যদি ডেটার দিকে আমরা একটু তাকাই, নিচে ডেটাটাও দেওয়া রয়েছে, তুই যদি ডেটার দিকে তাকাস, আয়োনাইজেশন এনথালপি 1086 উপর থেকে নিচে 1086 এরকম করতে করতে আয়োনাইজেশন এনথালপি, আচ্ছা সরি লেফট টু রাইটে দেখতে হবে, তাই তো দেখছি এরকম কেন হচ্ছে, এটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ দিয়েছে, লেফট টু রাইট। তাহলে বাদিকে লেখা রয়েছে, ফার্স্ট আয়োনাইজেশন 1086 কমলো টিন অবধি কমলো, আবার টিন থেকে লেডে গিয়ে 708 থেকে 715 গিয়ে বেড়ে গেল। ডেটাটা কেন হলো সেই জিনিসটার দিকে তাকাই, এই ঘটনাটাই বুঝতে হবে। এই ঘটনাটা ব্যাপারটা হচ্ছে মোস্টলি
ইনার্ট পেয়ার ইফেক্টের ঘটনাটা তুই ভাবতে পারিস ওভাবে। ওখানে যে এক্সপ্লেনেশনটা ছিল 4f আর 4 যে ওকে 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 ঘিরে কে রাখছে 4f আর 5d। দেখ তুই যদি ইনার যে নোবেল গ্যাসের কোর কনফিগারেশনটা জেনন এটা যদি বাদ দিস তাহলে 6s2 6p2 এটা হচ্ছে ওর ভ্যালেন্সাল। তুই লেডের কথাটা যদি ভাবিস খুব সিম্পল জিনিস, তাহলে এইটা হচ্ছে ওর ভ্যালেন্সাল। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কি? যদি দেখা যায় তাহলে এইটা হচ্ছে ওর ভ্যালেন্সাল, ঠিক আছে? 6s2 6p2 6s2 6p2 হচ্ছে ওর ভ্যালেন্সাল। তাহলে তার আগে কে রয়েছে 4f আর 5d। 4f আর 5d এর আমরা কি জানি স্ক্রিনিং ইফেক্টটা খুব খারাপ, কিন্তু তুই দেখ লেডের প্রোটন নাম্বারটা অনেকটা বেড়েছে, এখান থেকে 82টা প্রোটন আছে সেন্টারে, 82টা প্রোটন, তাহলে চার্জ বেড়েছে, চার্জটা হিউজ পরিমাণে বেড়েছে সেন্টারে, মানে পজিটিভ চার্জ বেড়েছে। কিন্তু 4f আর 5d এতে স্ক্রিনিং ইফেক্টটা খুব খারাপ। 4f আর 5d এর স্ক্রিনিং ইফেক্টটা খারাপ হওয়ার ফলে নিউক্লিয়াসের চার্জটা 6s আর 6p এর ইলেকট্রনটা ভালোভাবে অনুভব করতে পারছে, যার ফলে ভ্যালেন্স সেলের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বাড়ছে। তার ফলেই টিন থেকে লেডে আয়নাইজেশন এনথালপিটা ইনক্রিজ করে যাচ্ছে। এটাই রিজন, এখানে লাইনটা পড়লেই বুঝতে পারবি। তাহলে গ্রুপের ওপর থেকে নিচে নতুন কক্ষক যুক্ত হওয়ার ফলে পারমাণবিক আকার বৃদ্ধি পায় এবং অন্তর্বর্তী কক্ষকে ইলেকট্রনের আবরণী প্রভাব বৃদ্ধি পায়। এরা মিলিতভাবে নিউক্লিয় চার্জ বৃদ্ধিজনিত প্রভাবকে অতিক্রম করে এবং তাই কার্বন থেকে টিন অব্দি আয়নাইজেশন এনথালপি ক্রমশ হ্রাস পায়। যে কারণের জন্য ওভারঅলে রেডিয়াসটা বাড়ছিল সেটাই একই, রেডিয়াস বাড়ছে, আকর্ষণ বল কমছে, তার ফলে আয়নাইজেশন এনথালপির ভ্যালুটাও আমার ক্রমশ হ্রাস পাচ্ছে। কিন্তু টিন থেকে লেডে এসে কি হলো? টিন থেকে লেডে তুই যখন যাচ্ছিস নিউক্লিয়াস চার্জটা 32 এককে ইনক্রিজ করছে, কারণ 50 টু 82 মানে 32টা প্রোটন বাড়লো, তাহলে এত গুণে পজিটিভ চার্জটা বাড়লো। কিন্তু 4f আর 5d এর এই যে অন্তর্বর্তী ইলেকট্রনগুলো অরবিটালগুলো রয়েছে তার আবরণী প্রভাবটা ভালো না হওয়ার ফলে এতটা বেশি পরিমাণে চার্জ বাড়ছে, স্ক্রিনটা ভালোভাবে না হওয়ার ফলে ওভারঅল আউটার মোস্ট অরবিটের ইলেকট্রনের উপর আকর্ষণ বলটা বেড়ে যাচ্ছে। আকর্ষণ বলটা বেড়ে যাওয়ার ফলে আয়নাইজেশন এনথালপিটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। কোথা থেকে কোথায়? টিন থেকে লেডে। মনে রাখতে হবে, এটা একটা কোশ্চেন হতে পারে। এবার তড়িৎ ধনাত্মক বা ধাতব চরিত্র নিয়ে বলার শুরুতেই দেখ আমি শুরুতে একটা কথা বলা হয়েছে যে কার্বন আর ওইদিকে সিলিকন এরা অধাতু, তাহলে ওদের তড়িৎ ধনাত্মক প্রপার্টিটা কম হবে। জার্মেনিয়াম মেটালয়েড হলো, টিন আর লেড আমার মেটাল হলো, তাহলে যারা মেটাল তাদের তড়িৎ ধনাত্মক ক্যারেক্টারটা বেশি হবে। সেরকম এটা একটু ভালো করে দেখ। গ্রুপ 14 মৌলসমূহের তড়িৎ ধনাত্মক চরিত্র অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করে ধাতব ক্যাটায়ন উৎপন্ন করার যে প্রবণতাটা সেটা গ্রুপ 13 মৌলগুলো থেকে কম হবে, স্বাভাবিক। লেফট টু রাইটে সাইজ ছোট হয়েছে, সহজে তো ইলেকট্রন ছাড়তে পারবে না। তারও গ্রুপ 13 এর সাথে তো আলোচনা করে নিলাম। সেম গ্রুপের মধ্যে যদি আলোচনা করি যে আকারে ছোট, এবার গ্রুপের ওপর থেকে নিচে যদি বলি তড়িৎ ধনাত্মক তথা ধাতব চরিত্র বৃদ্ধি পায়, কারণ এক্ষেত্রে পরমাণুগুলো যেহেতু আকারে বাড়ছে, আকারে বেড়ে যাওয়ার ফলে ইলেকট্রনটা রিলিজ করে দেওয়ার ইচ্ছাটাও বেশি। যা পড়েছিস তাই। বেশ, তড়িৎ ঋণাত্মকতা কি হবে? তড়িৎ ধনাত্মকতার যা ট্রেন্ড, তড়িৎ ঋণাত্মকতা তার উল্টো ট্রেন্ড হবে। তড়িৎ ধনাত্মকতা যদি বাড়ে তড়িৎ ঋণাত্মকতা কমবে। তাহলে আকারে ছোট হওয়ায় গ্রুপ 14 এর মৌলসমূহ গ্রুপ 13 এর মৌলগুলি থেকে অধিক তড়িৎ ঋণাত্মক হবে। তড়িৎ যদি লেফট টু রাইটে তড়িৎ ধনাত্মকতাটা কমে তাহলে তড়িৎ ঋণাত্মকতাটা বাড়বে, উল্টো ট্রেন্ডই চলবে। যদি কেউ ইলেকট্রন না ছাড়তে চায়, না ছাড়ার ইচ্ছাটা বাড়ে, তাহলে ইলেকট্রন গেইন করার ইচ্ছাটা বাড়ছে অপোজিটলি সেটা। গ্রুপের উপর থেকে নিচে যদি যাই, যেটা হচ্ছে মেজর, গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হবে? তড়িৎ ঋণাত্মকতার নিয়মিত পরিবর্তন ঘটে না। তড়িৎ ঋণাত্মকতা কার্বন থেকে সিলিকনে হ্রাস পায়, কার্বন থেকে সিলিকনে হ্রাস পেল, সিলিকন থেকে টিন অবধি মোটামুটি একই থাকছে এবং লেডে কিছুটা পরিমাণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? বেশ, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ঠিক আছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে অত চাপ নেই এখন। ক্যাটিনেশন ইম্পর্টেন্ট জিনিস। ক্যাটিনেশন ওয়ার্ডটা আগেও ইউজ করেছি আমার যতদূর মনে পড়ে, তবে আমি যদি আরেকবার এখানে ক্যাটিনেশনটা নিয়ে আলোচনা করা হয়, ক্যাটিনেশন মানে কি? নিজের সাথে নিজের বন্ড করে লং চেন তৈরি করার যে ক্ষমতা। অনেকেই এই প্রপার্টিটা দেখাতে পারে, তবে এই প্রপার্টিটা এক্সটেন্সিভলি কে দেখায়? কার্বন একদম লং চেন বানানোর ক্ষমতা রয়েছে এবং এই কারণের জন্যই কিন্তু গোটা অর্গানিক কেমিস্ট্রিটা কার্বনের কেমিস্ট্রি, কারণ কার্বন ক্যাটিনেশন প্রপার্টিটাকে এক্সটেন্সিভলি দেখাতে পারে। বাকিরাও পারে, অতটা এক্সটেন্সিভ পারে না। যেমন এখানে দেখিয়েছে। তাহলে ক্যাটিনেশন কাকে বলে? যা বললাম তাই, মৌলের পরমাণুসমূহে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে দীর্ঘ মুক্ত শৃঙ্খল বা বলয় গঠন করার যে বিশেষ ধর্ম, তাকেই আমরা কি বলবো? সেটাকেই আমরা বলবো ক্যাটিনেশন, ঠিক আছে? কার্বন সর্বাধিক ক্যাটিনেশন দেখাবে, তাহলে কার্বন সব থেকে বেশি, সিলিকনের থেকে জার্মেনিয়ামে বেশি, জার্মেনিয়াম আর টিনের মোটামুটি সমান। আর লেড ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করবে না। রিজন কি? কার্বন বন্ড স্ট্রং হবে, মোস্ট প্রবাবলি ওটাই রিজন হবে। বন্ড যত স্ট্রং, মলিকিউলটা ওভারঅল স্টেবিলিটি হবে, তাহলে স্ট্রং বন্ড যত বেশি করতে পারবে ওভারঅল ক্লাস্টারটা স্টেবিলিটি তত বাড়বে, এটাই রিজন হবে। আবার কি রিজন হবে? স্টেবিলিটি রিজন। তাহলে কার্বনের আকার অত্যন্ত ছোট, স্বাভাবিক। এই গ্রুপের রেসপেক্টে সব থেকে ছোট হচ্ছে কার্বন,
তো কার্বন কার্বন বন্ধন যথেষ্ট শক্তিশালী, গ্রুপের উপর থেকে নিচে পরমাণুর আকার বৃদ্ধি পায়, তার ফলে বন্ধনের শক্তি ক্রমশ হ্রাস পায়, তাই ক্যাটিনেশন ধর্ম প্রবণতা ক্রমশ হ্রাস পায়। বাস, তো যদি জানতে চাই ক্যাটিনেশন কাকে বলে, কার ক্যাটিনেশন ধর্ম সব থেকে বেশি, এবং গ্রুপের ওপর থেকে নিচে ক্যাটিনেশন প্রপার্টি হ্রাস কেন পাচ্ছে, কমে কেন যাচ্ছে, রিজন এটাই। ডেটাগুলো দেওয়া রয়েছে দেখতে পাবি, যদিও ডেটা মুখস্থ করতে হবে না, চিন্তা নেই, কার বেশি কার কম এটা একটু মনে রাখবি বাস। আর লেড তো দেখাচ্ছে না। জারণ অবস্থার কথা যদি বলি, এই গ্রুপে +2 এবং +4 দু টাইপেরই জারণ অবস্থা দেখতে পাবি। কিভাবে? শুরুতে যেমন দেখালাম, কেন +2 আর +4 কথা বললাম, জেনারেল কনফিগারেশন কি, ভ্যালেন্স শেলে NS2 NP2, তাহলে ও এই কোনো একটা এলিমেন্ট NS এবং NP দুটো টোটাল 4টি ইলেকট্রন 4টেই ছেড়ে দিতে পারে, ঠিক আছে। তো 4টি ইলেকট্রনই যদি ছেড়ে দেয় +4 অক্সিডেশন নাম্বার দেখাবে, 5 দেখিয়ে ফেললাম, +4 অক্সিডেশন নাম্বার দেখাবে। আর যদি কেউ মনে করে আমি NS এবং NP দুটো থেকে ইলেকট্রন ছাড়বো না, শুধু NP থেকে ইলেকট্রন রিলিজ করবো, তাহলে NP এর ইলেকট্রনটা রিলিজ করলে, তাহলে দুটো রিলিজ করলে, তাহলে +2 দেখাতে পারে। যেটা দাঁড়ালো এই গ্রুপের এলিমেন্টগুলো NS NP দুটো জায়গা থেকে ইলেকট্রন ছেড়ে দিতে পারে, অথবা শুধু NP থেকে ইলেকট্রন ছাড়বে। যে কে কোনটা ছাড়বে, আগেরটাই যেমন +3 এবং +1 হচ্ছিল, এক্ষেত্রেও সেরকম কোনটা বেশি পরিমাণে ছাড়বে বা নেবে সেটার উপর নির্ভর করে কেউ কোনোটা স্পেসিফিক্যালি বেশি স্টেবিলিটি দেখাবে কোনো একটা অক্সিডেশন স্টেটে, কেউ একজন অন্যটা দেখাবে। এবং অক্সিডেশন নাম্বারের স্টেবিলিটিটা উপর থেকে নিচে বাড়বে বা কমবে, কোনো একটা পার্টিকুলার অক্সিডেশন স্টেটের ভ্যালুটা, মানে আগেরটার ক্ষেত্রে যেমন +1 এর স্টেবিলিটি উপর থেকে নিচে বাড়ছিল, সেরকমই +3 এর স্টেবিলিটি কিন্তু উপর থেকে নিচে কমে যাচ্ছিল আগের গ্রুপটার জন্য। এখানে কি কার্বন আর সিলিকনের জন্য যদি আমরা দেখি, +4 জারণ অবস্থায় এরা প্রদর্শন করে। তাহলে এই গ্রুপের অপর তিনটে যারা রয়েছে, জার্মেনিয়াম, টিন, লেড, নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়, ইনার্ট পেয়ার ইফেক্ট, আগেরটাই যেমন পড়েছিলাম সেই একই জিনিস। ইনার্ট পেয়ার ইফেক্ট নতুন করে আমার বলার কিছু নেই, আগেরটাই যা পড়ানো হয়েছিল তাই। ইনার্ট পেয়ার প্রভাবের জন্য +4 এর সঙ্গে সঙ্গে +2 জারণ অবস্থা প্রদর্শন করে। ডি এবং এফ ইলেকট্রনের দুর্বল আবরণী প্রভাবের জন্য এটা ঘটে। আন্ডারলাইন করে আমি আর নতুন কিছু বলছি না, কারণ এগুলো সব আমি বলে এসেছি। আশা করব আগের গ্রুপটায় যেখানে আমি ইনার্ট পেয়ার ইফেক্ট সম্বন্ধে বলেছি, বা তারও আগে যখন পিরিয়ডিক টেবিল পড়ানো হয়েছে তখনও যখন ইনার্ট পেয়ার ইফেক্ট সম্বন্ধে বলেছি, আশা করব সেই ক্লাসগুলো দেখে এটা করতে আসছিস, যেন বলবি না স্যার ইনার্ট পেয়ার ইফেক্ট সম্বন্ধে ডিটেলে বললেন না, আমি আগে বলে এসেছি, একই জিনিস দুবার করে বলার কোনো মানে নেই। আচ্ছা, গ্রুপের ওপর থেকে নিচে ডি ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায় বলে জার্মেনিয়াম আর লেড পর্যন্ত নিষ্ক্রিয় জোড়ের প্রভাব অধিক সুস্পষ্ট হয়। তাহলে জার্মেনিয়ামে কার্বন আর সিলিকন দেখাতে পারছে না ইনার্ট পেয়ার ইফেক্ট, কিন্তু জার্মেনিয়াম, টিন এবং লেড এরা তিনজন ইনার্ট পেয়ার ইফেক্ট দেখাচ্ছে। তবে ইনার্ট পেয়ার ইফেক্টটা সব থেকে বেশি প্রমিনেন্ট লেডে আর জার্মেনিয়ামে সব থেকে কম। তাহলে জার্মেনিয়াম থেকে টিন অবধি ইনার্ট পেয়ার ইফেক্টটা ধীরে ধীরে স্ট্রঙ্গার হচ্ছে। যত এই ইনার্ট পেয়ার ইফেক্ট বাড়বে তত +4 অক্সিডেশন স্টেটটা দেখাতে চাইবে না। ইনার্ট পেয়ার ইফেক্ট বাড়ছে তাহলে কি হচ্ছে, NS আর NP তে ইলেকট্রন আছে, তো তাহলে কি করে, আবরণী প্রভাব খারাপ হওয়ার ফলে নিউক্লিয়াস ওই NS এর ইলেকট্রনগুলোকে জোরে আকর্ষণ করে। তাহলে NS এর ইলেকট্রনগুলো যদি জোরে নিউক্লিয়াসের সাথে আকর্ষিত হয়, তাহলে NS এর ইলেকট্রনগুলো ছাড়তে চাইবে না, তখন শুধু NP এর ইলেকট্রন দুটোকেই ছাড়বে, তখন সে +2 দেখাবে। আর যদি নিউক্লিয়াসের সাথে এই আকর্ষণ বলটা কম হয়, তাহলে NS এর ইলেকট্রনটা ভালোভাবে আকর্ষিত হয়ে থাকবে না, তখন NS এবং NP দুটো থেকে ইলেকট্রন বেরোবে এবং +4 অক্সিডেশন নাম্বার দেখাবে। সো যত ইনার্ট পেয়ার ইফেক্ট বাড়ছে তত +2 অক্সিডেশন স্টেটটা স্টেবিলিটি পাচ্ছে, এবং NS এর যে ইলেকট্রন দুটো আছে সে দুটো বেরোচ্ছে না বলে, রিয়াকশনে টেক পার্ট করছে না বলে, যাই ভাববি ওই ইলেকট্রন দুটোকে একটা জোর এবং রিয়াকশনে অংশগ্রহণ করছে না বলে ওরা নিষ্ক্রিয় ইলেকট্রন জোর, ইনার্ট পেয়ার। আচ্ছা, এর ফলে +4 জারণ অবস্থায় স্থায়িত্ব ক্রমশ হ্রাস পায় এবং +2 জারণ অবস্থা ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে গ্রুপের ওপর থেকে নিচে আমরা যদি দেখি, যত ইনার্ট পেয়ার ইফেক্টের প্রভাব বাড়ছে তত +2 স্টেবিলিটি বাড়ছে। তাহলে উপর থেকে নিচে +2 স্টেবিলিটি বাড়ছে, আর উপর থেকে নিচে +4 এর স্টেবিলিটি কমছে, অ্যান্ড ভাইসি ভার্সা যদি নিচ থেকে উপরে বলি, ঠিক আছে। তাহলে যত বেশি ইনার্ট পেয়ার তত লো অক্সিডেশন স্টেট দেখাবে। তাহলে সুতরাং +2 জারণ অবস্থা অধিক স্থিতিশীলতার ক্রম আমি যদি বলি, +2 এর স্থিতিশীলতা, +2 জারণ অবস্থার স্থায়িত্বের ক্রম, জার্মেনিয়াম 2+, SN2+, লেড 2+, এবং +4 এর, এখানে গন্ডগোল করে ফেলেছে দেখেছিস, হ্যাঁ তাই তো ভাবছি কি হলো, +4 এর স্টেবিলিটিটা ঠিক আছে, এটা ঠিক আছে, +4 জারণ অবস্থা স্থায়িত্বের ক্রমটা ঠিক আছে। জার্মেনিয়াম +4 করছে, সব থেকে বেশি স্টেবল, টিন এত, কারণ এদিক থেকে এদিকে ইনার্ট পেয়ার ইফেক্ট বাড়ছে, যত ইনার্ট পেয়ার ইফেক্ট বাড়বে তত তারা +4 এই স্টেবিলিটি চাইবে, যত ইনার্ট পেয়ার ইফেক্ট বাড়বে তত +2 তে স্টেবিলিটি হবে, +4 করতে চাইবে না। তাহলে ইনার্ট পেয়ার ইফেক্ট সব থেকে কম কার, জার্মেনিয়ামে। তো জার্মেনিয়ামে যদি সব থেকে কম ইনার্ট পেয়ার ইফেক্ট হয়, তাহলে +2 ও সব থেকে কম দেখাতে চাইবে, +4ই বেশি দেখাতে চাইবে, এবং সেই ঘটনাটাই ঘটছে। এখানে কি হয়েছে, তীর চিহ্নগুলো একটু গন্ডগোল করে ফেলেছে, তীর চিহ্নটা এরকম হতো,
তাহলে যখন +2 এর স্টেবিলিটির আমি যদি কথা বলি, +2 এর স্টেবিলিটি হচ্ছে lead 2+ সব থেকে বেশি স্টেবল, কারণ ওখানে ইনার্ট পেয়ার সব থেকে বেশি, আর জার্মেনিয়াম 2+ সব থেকে আনস্টেবল হবে। +2 অক্সিডেশন স্টেট দেখাবে না এমন নয়, দেখাবে, কিন্তু +2 তে স্টেবিলিটি কম হবে, কারণ জার্মেনিয়ামে ইনার্ট পেয়ার ইফেক্টটা সব থেকে কম, আর টিন তো মাঝামাঝি। তাহলে জার্মেনিয়াম 2+ এবং টিন 2+ উভয়ই বিজারণধর্মী। বিজারণধর্মী মানে অন্য কাউকে বিজারিত করবে, যার ফলে নিজে জারিত হবে। তাহলে জার্মেনিয়াম আর টিনের আমি যদি কথা বলি, ওদের +4টা বেশি স্টেবল +2 এর থেকে। তাহলে জার্মেনিয়াম আর টিনকে তুই যদি +2 তে রাখিস, ওরা আনস্টেবল অক্সিডেশন স্টেট থেকে মোর স্টেবল +4 অক্সিডেশন স্টেটে কনভার্ট হতে চাইবে। তাহলে +2 থেকে +4 এ কনভার্ট হচ্ছে, মানে কি ইলেকট্রন লস করছে, মানে ওদের জারণ হচ্ছে। যাদের নিজেদের জারণ হয় তারা কি দ্রব্য? তারা বিজারক দ্রব্য, তাই বিজারণ ধর্মটা বাড়ছে, কারণ এরা জারিত হয়ে জার্মেনিয়াম 4+ এবং টিন 4+ এ পরিবর্তিত হওয়ার প্রবণতা দেখায়। কারণ এদের দুজনের +2 দেখালেও, যেমন কার্বন আর সিলিকন যেমন +2 দেখাচ্ছে না, ওরা +4ই দেখাবে, কিন্তু টিন আর জার্মেনিয়াম এরা দুজন +2 এবং +4 বোধ দেখায়, যেখানে +4 বেশি স্টেবল। তাই +2 তে আমি যদি কোনো কম্পাউন্ড নিই, সে নিজে জারিত হয়ে +4 মোর স্টেবল অক্সিডেশন স্টেটে কনভার্ট হয়ে যেতে চাইছে, যার ফলে সে বিজারণ ধর্ম দেখাচ্ছে, কারণ নিজে জারিত হতে চাইছে। এই কথাটা বারবার বলে আসছি, যত ক্লাস নিয়েছি জারণ বিজারণে যত কথা আসছে এগুলো বারবার বলে এসেছি। আজকে তো আমি কম বলছি কথাগুলো, অনেকবার বলেছি বলে। এবার যদি তুই কোনোটা Pb4+ এ রাখিস, পিবির জন্য তো +2টা বেশি স্টেবল, +4টা নয়। তাহলে লেডকে তুই যদি +4 এ রাখিস, ও নিজে বিজারিত হয়ে +2 তে কনভার্ট হতে চাইবে। তাহলে কি ধর্ম দেখাচ্ছে? জারক ধর্ম দেখাচ্ছে। তাই শক্তিশালী জারক, কারণ এটি সহজেই বিজারিত হয়ে lead 2+ এ কনভার্ট হয়, যেই জিনিসটা আমরা থ্যালিয়াম +1+3 জন্য দেখছিলাম আগের চ্যাপ্টারে। যে জিনিসপত্রগুলো হয়েছে ইন্ডিয়াম গ্যালিয়াম যেরকম, সেই জিনিসপত্রগুলো এখানে দেখতে পাবো। ওখানে যখন +1 আর +3 ছিল, এখানে +2 আর +4। এক্সপ্লেনেশনগুলো একই, আগের ক্লাসগুলো ভালো করে দেখলে এটাও বোঝা কোনো ব্যাপার না। এবার বহু বন্ধন, মাল্টিপল বন্ড তৈরি করার ক্ষমতা। মাল্টিপল বন্ডের জন্য আমরা জানি কার্বন মাল্টিপল বন্ড করে, কার্বন কার্বনের সাথে সিঙ্গেল বন্ড যেমন করে, ডবল বন্ড করে, ট্রিপল বন্ড করে। হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে এই বিষয়গুলো অরবিটাল ড্র করে বোঝানো হয়েছে। কার্বনের সাথে কার্বনের সিঙ্গেল বন্ড মানে ওটা একটা সিগমা বন্ড, sp3 হাইব্রিডাবিটাল দিয়ে করছে। কার্বনের সাথে কার্বনের ডবল বন্ড মানে ওটা একটা sp2 হাইব্রিডাইজড কার্বন, যেখানে সিগমা বন্ডটা তৈরি হয়েছে দুটো কার্বনের sp2 হাইব্রিডাইজড অরবিটাল ওভারল্যাপের ফলে, আর সাইড অনটা করেছে দুটো কার্বনের দুটো পিওর পি অরবিটাল। আর sp মানে ওখানে দুটো ট্রিপল বন্ড আছে, একটা সিগমা বাকি দুটো পাই, রাইট? তাহলে সাইড অন আগেরটার ক্ষেত্রে ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, দ্যাট মিনস কার্বন বহু বন্ধন তৈরি করতে পারে। কার্বন অপর কার্বনের সঙ্গে, অক্সিজেনের সঙ্গে, নাইট্রোজেনের সঙ্গে, অনেকের সঙ্গেই বহু বন্ধন গঠন করে। এই বহু বন্ধনের ক্ষেত্রে কি হয়? 2p অরবিটালের অভিলেপন করে, যাদের শক্তি সমতুল্য। তাহলে সাইড অন ওভারল্যাপ করে অক্সিজেনের সাথে, কার্বন কার্বনের সাথে, অক্সিজেনের সাথে হোক, নাইট্রোজেনের সাথে হোক, তাদের সমশক্তি সম্পন্ন, কারণ অক্সিজেন এবং নাইট্রোজেন এবং কার্বনের সাথে কার্বন সবারই ভ্যালেন্স সেলটা কি 2s2p। সো মোটামুটি সমতুল্য এনার্জি লেভেলে থাকে, সাইড অন করতে পারে। সিলিকন এবং অন্য পরমাণুগুলো আকারে বড় হয়, ফলে এদের পি অরবিটালের শক্তি কার্বন অপেক্ষা বেশি। স্বাভাবিক, ওদের ভ্যালেন্স সেলটা হায়ার না, কার্বনের যদি 2 তে থাকে, সিলিকনে তো 3p, তো ওদের পি অরবিটাল এনার্জিটা হায়ার, তাহলে হায়ার এনার্জি বিশিষ্ট হয়, তাই পাশাপাশি ওভারলেপন কার্যকরী হয় না, ফলে বহু বন্ধন গঠিত হয় না। তবে সিলিকন কি করে? সিলিকনের কম্পাউন্ডগুলো আমাদের সিলিকেটস পড়তে হবে। সিলিকন এবং অন্যান্য মৌলগুলোর যোজ্যতা কক্ষে ফাঁকা ডি অরবিটাল থাকে। এরা অক্সিজেন এবং নাইট্রোজেনের সঙ্গে d'-p' বন্ধন গঠন করে। দেখতে পাবো এক্ষুনি একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড আমাদের নিচেই করতে হবে, এই কম্পাউন্ডটা, এই যে বলতে এই যে নিচে যে d'-p' বন্ধনটা যেটা করতে পারে সেইটা নিয়ে আমরা আলোচনা করবো। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? নিচেই আছে, বহু বন্ধন গঠন করে। নাইট্রোজেন বা অক্সিজেনের ক্ষেত্রে কি হয়? ওদের যে পূর্ণ কমপ্লিটলি ফিল্ড যে 2p অরবিটালটা আছে, সেই কমপ্লিটলি ফিল্ড 2p অরবিটালটা সিলিকনের কোনো ভ্যাকেন্ট ডি অরবিটালে পাই ব্যাক বন্ডিং করে দেয়। তাহলে ওদের সম্পূর্ণ ভর্তি যে পি অরবিটালের সাথে সিলিকনের ডি অরবিটালের পাই বন্ড হচ্ছে, তাই p' d'। নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটমের দিকে টার্মিনাল অ্যাটম ইলেকট্রন ব্যাক করে দিচ্ছে, তাহলে ব্যাক বন্ডিং হচ্ছে এবং ওটা ব্যাক পাই বন্ডিং বা পাই ব্যাক বন্ডিং হচ্ছে। এই ঘটনাটা ঘটে। নাইট্রোজেন অক্সিজেনের পূর্ণ 2p অরবিটালের সাথে সিলিকনের ভ্যাকেন্ট 3d অরবিটালের নিঃসিঙ্গ ইলেকট্রন যে ডোনেট করছে, তাহলে আবার একজন আরেকজনের দিকে ইলেকট্রন ডোনেট করছে, তাহলে ওটা একটা ডেটিভ বন্ডও বটে, মানে অসমযোজী বন্ধনও হচ্ছে। এবং ওটা একটা অসমযোজী কি বন্ধন? সিগমা না পাই? অসমযোজী পাই বন্ধন। এই হচ্ছে এতগুলো ঘটনা, এবং ওটা ব্যাকে ডোনেট করছে, তাই পাই ব্যাক বন্ডিংও আমরা বলবো। পি আর ডি এর ওভারল্যাপের জন্য হচ্ছে, তাই ওটা p' d'। এবং একজনই দুটো ইলেকট্রন দিচ্ছে, দিয়ে ওভারল্যাপ হচ্ছে, তাই ওটা অসমযোজী বন্ধন। সাইড অন ওভারল্যাপ হচ্ছে, তাই পাই বন্ধন। টার্মিনাল অ্যাটম সেন্ট্রালের দিকে ঠেলে দিচ্ছে, তাই ব্যাক বন্ডিং। এতগুলো টার্মিনোলজি এখানে আমাদের ইউজ করতে হয়। এবার যে উদাহরণটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ভালো করে এই উদাহরণটা পড়বি।
কি বলি আমরা এটাকে? এটাকে আমরা বলি ট্রাইসিলাইল অ্যামিন। NH3 বা NH2 গ্রুপটা হচ্ছে আমার অ্যামিন গ্রুপ, ঠিক আছে? এটা কি হলো তাহলে? ট্রাইসিলাইল অ্যামিন। তাহলে ভাবছি অ্যামিন, সেখানে SH3 গ্রুপ দিয়ে আমরা ওটাকে রিপ্লেস করে দিয়েছি, ঠিক আছে? এরকম করে আমরা ভাবছি বিষয়টা, মানে অ্যামিনেরই ডেরিভেটিভ হিসাবে ভাবছি, কিন্তু এটা অ্যামিনের কোন ডেরিভেটিভ? ট্রাইসিলাইল অ্যামিন। এই হচ্ছে ব্যাপার। কম্পাউন্ডটা দেখি এখানে যে জিনিসগুলো বলা আছে সেগুলো আমরা আলোচনা করব। তাহলে কি ধরনের শেপ হওয়া উচিত না হওয়া উচিত, আমরা দু ধরনের কম্পাউন্ড নিয়ে আলোচনা করছি। একবার নিচ্ছি NSH3 আরেকবার নেব NCH3 দেখ SiH3 বললাম, সরি SiH3 তাহলে ওটা যদি কার্বন হতো তাহলে CH3 হতো, কার্বনের নিচে সিলিকন। জাস্ট কার্বনের নিচে সিলিকন নেওয়ার ফলে ঘটনাটা কিন্তু চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ হচ্ছে আমরা সেটা একটু দেখি বোর্ডে। আগে নাইট্রোজেনের সাথে কার্বনের CH3 ব্যাপারটা আমরা একটু আলোচনা করি, তারপরে SiH3 ব্যাপারটা দেখছি। বেশ, তাহলে দুটো কম্পাউন্ডকে নিয়ে আলোচনা করি আমরা। রেকর্ড হচ্ছে নাকি এবার দেখি। নাইট্রোজেন, তাতে কি করা হয়েছে? CH3 যেমন আমরা দেখেছিলাম NH3, নাইট্রোজেনের সাথে 3টে হাইড্রোজেন, এখানেও সেরকম 3টে CH3 গ্রুপ, সেম। আর কি করব? কার্বনের জায়গায় সিলিকন নেব। নাইট্রোজেন, কার্বনের জায়গায় নিলাম সিলিকন, দিয়ে CH3 নয় মানে H3 এই দুটো কম্পাউন্ড। তাহলে এই দুটো কম্পাউন্ডকে নিয়ে আমরা যদি আলোচনা করি, কীরকম হবে কম্পাউন্ডটা? এখানে হচ্ছে নাইট্রোজেনের সাথে কার্বনের সিগমা বন্ড হচ্ছে, তাহলে নাইট্রোজেনের সাথে 3টে কার্বন 3টে সিগমা বন্ড করেছে, নাইট্রোজেনের সাথে 3টে কার্বন 3টে সিগমা বন্ড করেছে, 3টে কার্বন এবার বাকি 3টে হাইড্রোজেনের সাথে 3টে করে বন্ড করেছে, মানে কার্বনগুলো চারদিকে 4টে সিগমা বন্ড করেছে, কার্বনগুলো তাহলে sp3 হাইব্রিডাইজড। নাইট্রোজেনটা 3টে কার্বনের সাথে সিগমা বন্ড করেছে আর একটা অরবিটাল রেখেছে যেখানে সে লোন পেয়ারটাকে রাখছে, তাহলে এখানে নাইট্রোজেনটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড এবং এই লোন পেয়ারটা যে অরবিটাল আছে ওটা sp3 হাইব্রিডাইজড অরবিটালই আছে, যেমন আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখেছিলাম। এবার SiH3 এর ক্ষেত্রে ঘটনাটা কি? SiH3 এর ক্ষেত্রে ঘটনাটা হচ্ছে নাইট্রোজেনটা হলো sp2 হাইব্রিডাইজড। sp2 হাইব্রিডাইজড হওয়ার ফলে কি হলো? দেখ, সিলিকন, তার সাথে সিলিকন নিজের মতো 3টে হাইড্রোজেনের সাথে বন্ড করেছে, SiH3 এভাবে আমি লিখলাম। এবার নাইট্রোজেনটা এখানে ট্রাইগোনাল প্ল্যানার কেন? কারণ নাইট্রোজেনটা এখানে sp2 হাইব্রিডাইজড। বেশ, পরে লিখছি দাঁড়া। sp2 হাইব্রিডাইজড হলে কি হবে? নাইট্রোজেন এরকম করে একটা এরকম করে একটা অরবিটাল থাকবে, এটা 2p অরবিটাল, ফিল্ড 2p অরবিটাল নাইট্রোজেনের একটা। বেশ, নাইট্রোজেনের একটা ফিল্ড 2p অরবিটাল। সিলিকন কি হয়? সিলিকনের যদি সিলিকনের ইলেকট্রনিক কনফিগারেশন লেখা হয়, আমি যদি নিচে লিখি সিলিকনের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 14 মানে নিয়ন দিয়ে 3s2 3p2, কারণ কার্বনের গ্রুপেই। এবার যার 3s রয়েছে তার টোটাল 3dটা কি? 3dটা পুরোপুরি ভ্যাকেন্ট, টোটাল 3dটা ফাঁকা। তাহলে এই যে অরবিটাল দুটো প্যারালালি চলে এলে এখান থেকে এখানে ইলেকট্রনটা পুশ হয়ে যায়। আমি প্যারালালি এই দুটোকে তো দেখাতে পারছি না, ভেবে নে এখান থেকে এখানে অরবিটাল থেকে এখানে প্যারালালি পেয়েছে, পুশ হয়েছে। মানে ঘটনাটা কীরকম সেপারেট করে দেখালে, ওখানে ড্র করার মিস্টেকের জন্য আমার ড্র করাটা মিস্টেক হয়েছে। দাদা তো ওই সাইডের সিলিকনটাকে নিয়েছি বলেই আমি প্যারালালি গোটা ঘটনাটাকে দেখাতে পারলাম না, তা আমার মিস্টেক। ফিল্ড পি আর ফিল্ড 2p লিখবো, দাঁড়াটা ফিল্ড 2p তো লিখবো, এটা নেব, তাহলে প্যারালালি দেখাতে আমার সুবিধা হবে। এবার প্যারালালি দেখাতে সুবিধা হবে। ওই দিকেটা নিয়েছে এর তেরছা হয়ে আছে না, 2Dতে 3Dর মতো করে ড্র করতে চাইলে প্যারালালি দেখানোটা খুব চাপ। তাহলে এবার আমি প্যারালালি দেখাতে পারছি, মানে প্যারালালি দেখাচ্ছে। এটা যে এদিকে দেবে না তা নয়, এটা এদিকেও দিতে পারে, এদিকেও দিতে পারে, এদিকেও দিতে পারে, সেই NBF3 এর রেজোনেন্সের মতো। এই সিলিকনের ভ্যাকেন্ট ডি এর সাথে দেবে, এটাকেও দেবে, এখানেও দেবে, একটা রেজোনেন্স হাইব্রিড তৈরি হবে। সো এরকম করে সাইডে বন্ড করে নিতে পারে। তাহলে এটাই হচ্ছে আমার একটা p-pi-d-pi বন্ডিং। এবং এখানে নাইট্রোজেন কি হাইব্রিডাইজ সিচুয়েশনে? এখানে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশনটা হচ্ছে sp2, তাহলে ভালো করে উত্তর লিখতে হবে। কার্বন যদি CH3 থাকে তখন নাইট্রোজেনটা sp3 হাইব্রিডাইজড, লোন পেয়ারটা sp3 হাইব্রিডাইজড অরবিটালে রয়েছে।
কিন্তু যখন আমি সিলিকন নিয়ে নেবো কার্বনের জায়গাতে, তখন এখানে একটা ডিপাই পিপাই ব্যাক বন্ডিং হতে পারে, সেই কারণের জন্য নাইট্রোজেনটা ট্রাইগোনাল প্ল্যানার থাকবে। ব্যাক বন্ডিংটা এই ডিপাই পিপাই বন্ডিংটা করবে বলে, এই ডিপাই পিপাই বন্ডিংটা করবে বলে কি করে, পি অরবিটালকে প্যারালালি রাখে, যে আমি সিলিকনের ভ্যাকেন্ট ডি এর সাথে পিপাই ডিপাই একটা পাই বন্ড করে নিতে পারবো। ওইটা করার জন্য নাইট্রোজেন নিজের হাইব্রিডাইজেশনটা sp2 রাখে। ঘটনা, এবার এই ঘটনাটা সবার সাথেই হতে পারে। এটাকে যদি এবার ভদ্রভাবে লেখা হয়, ভদ্রভাবে লিখলে তুই তিনটে ঘটনা দেখতে পাবি। নাইট্রোজেন এই SiCH3 একবার এই SI এর সাথে ডবল বন্ড করেছে, বাকি দুটো যেরকম সিঙ্গেল ছিল সেরকমই থাকছে, SiH3 এমনি করে একবার অন্য দুজনের সাথে করতে পারবে, একবার করে। এটা যেমন সিঙ্গেল থাকলো, SiCH3 লিখেছি, দেখেছিস? SiH থেকে SiCH3 লিখছি, টানে লিখে ফেলছি, মাসল মেমোরি। বেশ, এবার এই সিচুয়েশন এটা করলো, আমি এবার এক্সেট্রা লিখে দিলাম, আরেকজনের সাথেও করতে পারে এভাবে। তাহলে তিনটে রেজোনেটিং স্ট্রাকচার, রেজোনেন্স তো বন্ডিংয়ে ভালো করে শেখানো হয়েছে, এবং তোদের বন্ডিংয়ে CO3 একটা পরীক্ষাতে আসার চান্স হাই খুব। তাহলে এদের যে রেজোনেন্স হাইব্রিডটা, সেই রেজোনেন্স হাইব্রিডে কী হবে, নাইট্রোজেনের সাথে সিলিকনগুলোর সিগমা বন্ডটা তো ইনট্যাক্ট, কিন্তু এই সিলিকনটা একবার ডবল, বাকি দুটোতে সিঙ্গেল, বাকি দুটো আরেকটা স্ট্রাকচার আছে সেখানে সিঙ্গেল। তাহলে ওভারঅল এখানে কি হবে, ডবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি একটা ডট 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 ডট, এখানেও ডবল বন্ড সিঙ্গেল বন্ডের মাঝামাঝি, এখানেও ডবল বন্ড সিঙ্গেল বন্ডের মাঝামাঝি একটা ক্যারেক্টার তৈরি হবে। এরকম একটা ক্যারেক্টার তৈরি হবে। আমি যদি বলি বন্ড অর্ডার কত আসবে নাইট্রোজেন আর সিলিকনের মধ্যে, একবার ডবল বন্ড, বাকি দুটোতে সিঙ্গেল, ওভারঅল স্ট্রাকচার তিনটে, তাহলে 1.33 সেই BF3 এর মতনই বন্ড অর্ডারটা বেরিয়ে চলে আসবে। যদিও বন্ড অর্ডার ক্যালকুলেট এখানে করতে দেবে না, এরকম টাইপের ঘটনা ঘটবে। এবার আমি জাস্ট বইয়ে মার্ক করে দেবো, তাহলেই বুঝতে পারবি। এটা একটা ইম্পর্টেন্ট এখানে কোশ্চেন ছিল। তাহলে দেখ, নাইট্রোজেনের সাথে সিলিকনের পিপাই ডিপাই বন্ড হচ্ছে, ডট 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 দেখিয়েছে। এবার বন্ড হলে তো একটা ডাইরেক্ট সিগমা বন্ড দেখানো উচিত, ডট 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 কেন দেখিয়েছে, কারণ নাইট্রোজেন তিনটে সিলিকনের সাথেই পিপাই ডিপাই ওই পাই বন্ডটা তৈরি করতে পারে। তাহলে আমাকে তিনটে রেজোনেটিং স্ট্রাকচার নিতে হবে, এবং অরিজিনাল স্ট্রাকচারটা হচ্ছে ওই তিনটে রেজোনেটিং স্ট্রাকচারের হাইব্রিড। যেই হাইব্রিডটা নিলে আমরা দেখতে পাবো নাইট্রোজেনের সাথে সিলিকনের বন্ডটা ডবল বন্ড নয়, সিঙ্গেল বন্ড নয়, তার মাঝামাঝি। এবং আমি যদি এর এক্সরে ডিফ্রাকশন স্টাডি করি বা বন্ড লেন্থ মাপার চেষ্টা করি এক্সপেরিমেন্টালি, আমরা কি দেখতে পাবো, এখানে নাইট্রোজেনের সাথে তিনটে সিলিকনেরই বন্ড লেন্থ ইকুয়াল। ঠিক আছে, BF3 ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছিল। এই জিনিসপত্রগুলো এখানে লেখা রয়েছে, একবার দেখবি তাহলেই বুঝতে পারবে। কিন্তু ট্রাইমিথাইল অ্যামিন আমরা যদি নিই, সিলাইল অ্যামিনের জায়গায় মিথাইল অ্যামিন যদি নিই, এই ঘটনাটা ঘটতে পারছে না, কারণ নাইট্রোজেনের এই অরবিটালটা থেকে কার্বনের কোনো তো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, যেখানে নাইট্রোজেন নিজের ইলেকট্রন ডেন্সিটি পুশ করে এরকম করে কোনো একটা বন্ড করে নিতে পারবে, পাই বন্ড করার ওরকম তো কোনো অপশনস নেই। সো এখানে ওরকম কোনো ব্যাক বন্ডিং এর কোনো জায়গা নেই, এবং আকৃতিটা দেখে নিবি, হাইব্রিডাইজেশনটা দেখে নিবি, ঠিক আছে, তাহলেই হবে। শেপটা তো পিরামিডাল আসছে। আচ্ছা, এবার এইদিকে তার তেমন কিছু নেই। এবার এখানে চলে আসছে, আমরা কার্বনের রাসায়নিক যে ধর্মগুলো আছে সেগুলো আমরা পড়বো। এখানে একটা কি বলবো, আর্দ্র বিশ্লেষণ বাংলায়, ইংলিশে হাইড্রেশন। কোথায়, এই যে এইখানে কার্বন টেট্রাক্লোরাইড আছে, CCl4 আর্দ্র বিশ্লেষিত হচ্ছে, জলের প্রেজেন্সে লিসিস হচ্ছে, হাইড্রোলিসিস হচ্ছে, কিন্তু আমরা সেই জিনিসটা এসএনের ক্ষেত্রে, SiCl4 এর ক্ষেত্রে হচ্ছে না। কেন হচ্ছে না, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা যাওয়ার আগে এখানেও মাঝে মাঝে ছোট করে ছোট ইম্পর্টেন্ট কথা আছে, আমরা দেখি। কার্বনের যৌগগুলো কি হবে, কার্বন দেখ, কার্বনের সাইজ ছোট, কার্বনের যদি সাইজ ছোট হয় তাহলে তার ফাইয়ের ভ্যালু বাড়বে, ফাই ভ্যালু বাড়লে পোলারাইজিং পাওয়ার বাড়ছে, পোলারাইজিং পাওয়ার বাড়লে সমযোজী ধর্ম বাড়বে। তাহলে কার্বন পরিমাণে মৌলগুলি দ্বারা গঠিত যৌগগুলি সাধারণত সমযোজী প্রকৃতির, কারণ 4টে ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে সংশ্লিষ্ট আয়ন উৎপন্ন করতে প্রচুর শক্তির প্রয়োজন হয়। তাহলে ওই যে NS2 আর NP2 তে যে টোটাল 4টে ইলেকট্রন, এই 4টে ইলেকট্রনকে IP1 2 3 4 4টে আয়নাইজেশন এনথালপি লাগবে। আগের বার যেমন IP3 অবধি নিচ্ছিলাম 3টে আয়নাইজেশন এনথালপি, এখানে 4টে আয়নাইজেশন এনথালপি লাগবে, কারণ 4টে ইলেকট্রন আছে, একটা করে এনথালপি দেবো আর ইলেকট্রন বেরোবে। ওটা করতে অনেক বেশি এনার্জির প্রয়োজন, তাই অত এনার্জি দেওয়া সম্ভব হয় না, রাইট? অত এনার্জি দেওয়া সম্ভব হচ্ছে না, তাই সমযোজী বন্ধনী ওরা তৈরি করতে চাইবে। আচ্ছা, যেসব গ্রুপ 14 মৌল সমূহ
যেসব যৌগে গ্রুপ 14 মৌলসমূহ +4 জারণ অবস্থা প্রদর্শন করে সেগুলি সমযোজী প্রকৃতির। তাহলে +4 জারণ অবস্থা যদি প্রদর্শন করে তাহলে চার্জ প্রচুর বেশি, রেডিয়াসটাও ছোট হবে, কারণ চার্জ প্রচুর বেশি হচ্ছে, চার্জটা এখানে কি ফ্যাক্টর প্লে করছে রেডিয়াসটার রেসপেক্টে, চার্জ 4 টাইমস বাড়ছে বা চার্জটা অনেকটা 4 গুণ +4, তাহলে ফাইয়ের ভ্যালু অনেকটা হাই হওয়ার জন্য কি হচ্ছে সমযোজী ধর্মটা বেড়ে যাচ্ছে। তাহলে অধিক চার্জ বিশিষ্ট আকারে ছোট ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ধ্রুবায়ন যথেষ্ট বেশি হয় সেই কারণে। আর +2 জারণ অবস্থা যারা প্রদর্শন করবে আয়নীয় হবে, কারণ ওখানে চার্জটা কম হওয়ার ফলে অ্যানায়নের চার্জ ক্লাউডের ডিস্টারশনটা বা পোলারাইজেশন করাটা অতটা সোজা নয়। এই কারণে SnCl2 হচ্ছে তোর আয়নীয় যৌগ, কিন্তু SnCl4 হচ্ছে সমযোজী তরল। এটা বন্ডিং এর কোশ্চেন হিসাবেও দেখেছি, সেটা ফাজান্স রুলের কোশ্চেনও হতে পারে, এটা গ্রুপ 14 এর কোশ্চেনও হতে পারে যে SnCl2 আয়নীয় হলেও SnCl4 সমযোজী, কারণে তার উত্তরটা হবে SnCl4 সমযোজী, তার কারণ ওখানে 3+4 আর এখানে 3+2। চার্জ ক্যাটায়নের চার্জ বাড়লে পোলারাইজিং পাওয়ার বাড়ে, পোলারাইজিং পাওয়ার বাড়লে অ্যানায়নের প্রতি তার চার্জ ক্লাউডের ডিস্টরশন মানে পোলারাইজেশনটা বাড়ে, যত বেশি পোলারাইজেশন তত বেশি সমযোজী ধর্ম। আচ্ছা, জারণ বিজারণ ধর্ম নিয়ে একটু আগে আলোচনা করা হলো। যদি এলিমেন্টগুলো এই গ্রুপের জার্মেনিয়াম, টিন এবং লেড এরা +2 +4 দুটো অবস্থায় প্রদর্শন করবে। এই মৌলগুলো যদি +2 কন্ডিশনে থাকে, ওরা কোথায় কনভার্ট হতে চাইছে? +2 জারণ অবস্থায় যদি থাকে তাহলে +2 জারণ অবস্থা থেকে ওরা +4 এ কনভার্ট হতে চাইছে, মানে নিজেরা জারিত হতে চাইছে। তাহলে তখন তারা বিজারক দ্রব্য হিসাবে কাজ করবে, +2 থেকে +4 এ কনভার্ট হবে। আর যখন +4 এ থাকবে, +4 থেকে +2 তে যেতে চাইছে, যেতে চাইলে তখন ইলেকট্রন গেইন করছে, মানে নিজেরা বিজারিত হচ্ছে, সেই সিচুয়েশনে ওরা জারক দ্রব্য হিসাবে কাজ করছে +4 থেকে +2। এবার তোকে দেখতে হবে জার্মেনিয়াম বা টিন এরা +4 এই স্টেবল, তাহলে ওরা +2 থেকে +4 এ যাবে, বিজারক দ্রব্য হিসেবে কাজ করবে। আর লেড +2 তে স্টেবল, তাহলে লেড +4 থেকে +2 তে যাবে, ওই সিচুয়েশনটাকে আমরা ইউজ করতে পারবো, তাই লেডকে আমরা জারক দ্রব্য হিসেবে ইউজ করতে পারবো। এটা হচ্ছে ঘটনা। এবার দেখ, যেহেতু জার্মেনিয়ামের +4 জারণ অবস্থায় সব থেকে বেশি স্থিতিশীল, একটু আগেই পড়ে এলাম জার্মেনিয়াম আর টিন ওরা +4টাই স্টেবিলিটি দেখাবে, তো হলে তাই এইদেরকে শক্তিশালী বিজারক দ্রব্য হিসেবে ইউজ করতে পারবো, তাই না? এবার টিন এর পরে স্থান, জার্মেনিয়ামের প্রকৃতিতে প্রাচুর্য খুব কম, সেই জন্য টিন 2 লবণগুলোকেই আমরা বিজারক দ্রব্য হিসেবে বেশি পরিমাণে ইউজ করি। এবং অর্গানিকে SnCl2 এর ইউজ দেখতে পাবি যখন অর্গানিক আমরা ধীরে ধীরে নেক্সট সেমিস্টার বা তারপরের সেমিস্টার, যে সেমিস্টারই হোক অর্গানিক আসবে। এবার জেনারেল অর্গানিক কেমিস্ট্রিতে অত লাগবে না, যখন আমরা ফার্দার আরও অর্গানিকের অন্যান্য চ্যাপ্টারগুলোর দিকে এগোবো তখন এগুলো আমরা দেখতে পাবো বিজারক দ্রব্য হিসাবে ইউজ করছি। তাহলে জার্মেনিয়াম এবং টিন এদের +2 অক্সিডেশন নাম্বারটায় আনস্টেবল, তাহলে +2 থেকে ওরা +4 এ কনভার্ট হতে চাইবে খুব সহজেই, যেহেতু +4টা স্টেবল তাহলে নিজেরা জারিত হচ্ছে, তাই বিজারক দ্রব্য হিসেবে কাজ করছে। সেম ওয়েতে লেডের +4টা আনস্টেবল, +2টা স্টেবল, তাহলে লেডের +2টা যদি স্টেবল হয় তাহলে লেডের +4 যে স্টেটটা সেটা সহজেই +2 তে কনভার্ট হতে চাইবে, যেহেতু +2টা মোর স্টেবল +2 তে কনভার্ট হচ্ছে, মানে নিজে বিজারিত হচ্ছে। তাহলে কি দ্রব্য হিসেবে কাজ করা যাবে? শক্তিশালী জারক দ্রব্য হিসেবে কাজ করা যাবে, যেমন লেড টেট্রাসিডেট। এটা অর্গানিকের ক্ষেত্রে দেখবি, আমি আর রিয়াকশন সম্বন্ধে যাচ্ছি না, তবে মনে রাখবো লেডের এই যে +2 কন্ডিশন, লেডের এই +2 কন্ডিশনে লেড কি, +2 কন্ডিশনে লেড জারক দ্রব্য হিসাবে, সরি +4 কন্ডিশনের লেড জারক দ্রব্য হিসেবে কাজ করবে, কারণ লেড +2 তে কনভার্ট হয়ে যেতে চাইছে। ঠিক আছে, এবার অক্সাইড গঠনের মধ্যে এখানে আমরা মোনো অক্সাইড দেখবো MO ফরম্যাটে, আমরা ডাই অক্সাইড দেখবো MO2 ফরম্যাটে, যেমন CO2 জানি আমরা, আবার MO ফরম্যাটে আমরা CO কার্বন মোনো অক্সাইডকেও জানি, তাই না? এবার এখানে কি কোশ্চেন দিয়েছে দেখ, CO2 গ্যাসীয় কিন্তু অন্যান্য ডাই অক্সাইডগুলি কেলাস আকার কঠিন, এটা একটা প্রশ্ন হতে পারে যে গ্রুপ 14 এর কার্বনের যে ডাই অক্সাইড সেটা গ্যাসীয় হলেও বাকিদের যে অক্সাইডগুলো ডাইঅক্সাইডসগুলো রয়েছে সেই ডাইঅক্সাইডগুলো কঠিন কেন? তাহলে CO2 স্ট্রাকচার আমরা কি দেখতে পাচ্ছি, কার্বনের সাথে দুটো অক্সিজেনেরই পি পাই বন্ধনের অস্তিত্ব। এই কারণে ইন্ডিভিজুয়াল CO2 মলিকিউলটা খুব স্টেবল, ইন্ডিভিজুয়াল CO2 মলিকিউলটা স্টেবল হওয়া এটি একক অনুরূপে অবস্থান করতে পারে এবং এটা গ্যাসীয়ই, কারণ CO2-র অন্য একটা CO2 কে দরকার পড়ছে না যে তুই আর আমি একসাথে নিজেদের মধ্যে ইন্টারাকশন করে স্টেবল একটা মলিকিউল তৈরি করি, একে অপরকে স্টেবিলিটি দিই, সেটা CO2-র দরকার পড়ছে না। CO2 ইটসেলফই স্টেবল, CO2 যেহেতু নিজেই স্টেবল তাই CO2 এসবের কোনো ধার ধারছে না, নিজের একক অনুরূপেই থাকছে। অন্য একটা অণুর সাথে ইন্টারাকশন যত বেশি করবে, অ্যাট্রাকশন ফোর্স যত বাড়বে, তত তারা লিকুইড ফর্মে যেতে চাইবে। যেহেতু CO2 অন্য একজনের সাথে ইন্টারাকশনের দরকার পড়ছে না ফর স্টেবিলিটি, তাই CO2 কিন্তু গ্যাসীয় অবস্থায় থাকে। কিন্তু SI এর সাথে যদি অক্সিজেনের ডবল বন্ডের কথা বলি, এই অণুতে পি পাই বন্ধনের তুলনায় সিলিকনের সাথে অক্সিজেন যদিও পি পাই
বন্ধনের তুলনায় তুই যদি ভাবিস 4টে SiO বন্ধনের স্থায়িত্ব বেশি, তাই বৃহদাকার আণবিক কেলাস গঠন করে এবং কঠিন অবস্থায় থাকে। তাহলে সিলিকন 2টো অক্সিজেনের সাথে ডবল বন্ড করার থেকে একটা সিলিকন 4টে অক্সিজেনের সাথে 4টে সিঙ্গেল বন্ড করা ওর কাছে বেশি এনার্জেটিক্যালি ফেভারেবল সিচুয়েশন। এই জন্য সিলিকন 4টে অক্সিজেনের সাথে একটা করে সিঙ্গেল বন্ড করবে রাদার দ্যান 2টো অক্সিজেনের সাথে ডবল বন্ড। এটা হচ্ছে ব্যাপার। এবার এই প্রতিটা সিলিকন পরমাণু 4টে অক্সিজেন পরমাণুর সঙ্গে চতুস্তলকীয়ভাবে বিন্যস্ত থাকে। একটু বাদেই আমরা সিলিকনের এই কম্পাউন্ডগুলোকে নিয়ে আমরা পড়বো, তো অত চিন্তার কিছু নেই। আপাতত একবার এই কোশ্চেনটা হতে পারে যে কেন CO2 এক্সিস্ট করে কিন্তু SiO2 আমরা অ্যাজ সাচ এক্সিস্টেন্স দেখতে পাচ্ছি না, এরকম টাইপের কোশ্চেন করবে। বা কেন কেলাসাকার কঠিন আকারে থাকে অন্যান্য কম্পাউন্ডগুলো, এরা কেন থাকে না, এই সব বিষয়পত্রগুলো করবে। আচ্ছা, এটা একটা হলো। আর কি লেডের এরকম দেখতে পারবো, এইটা একটা দেখ, যদি রেড লেড কাকে বলে, এগুলো ছোট ছোট বাচ্চা ছেলের মতো কোশ্চেন। হ্যাঁ, যেমন এই যে PbO অক্সিজেনের সাথে রিয়াকশন করে Pb3O4 তৈরি করে, ঠিক আছে। এই Pb3O4কে আমরা রেড লেড বলি। PbO-কে মানে লিথার্জকে অতিরিক্ত বায়ুতে বার্ন করলেই, কম্বাসন করলেই আমাদের রেড লেড তৈরি হয়, এটা সিঁদুর হিসাবে ব্যবহৃত হয়, ঠিক আছে। এরকম যদি ট্রিভিয়াল কিছু কোশ্চেন করে, জিকে কোশ্চেন, তো করলে রেড লেড কাকে বলে, এরকম একটা ব্যাপার। এবার অক্সাইডগুলির অ্যাসিড বেস চরিত্র আমরা কি জানি? কার্বন আর সিলিকন প্রথমে অধাতু লেখা আছে। অধাতুর যে অক্সাইডগুলো হয়, অধাতুর অক্সাইড কি হয়, অধাতুর অক্সাইড আমলে কি হয়, এটা হচ্ছে ব্যাপার। আর যে নিচের দিকে ধাতব ক্যারেক্টার বাড়ছে, ধাতব ক্যারেক্টার যত বাড়বে বেসিক ক্যারেক্টার বাড়বে, সেটাই। তাহলে উচ্চ জারণ অবস্থায় অক্সাইডগুলি সাধারণত নিম্ন জারণ অবস্থায় অক্সাইডগুলি অপেক্ষা অধিক আম্লিক হয়। বেশ ভালো কথা। যাদের অক্সিডেশন নাম্বার যদি বেশি হয় তাহলে বেশি আম্লিক হবে, অক্সিডেশন নাম্বার কম হলে কম আম্লিক হবে। অ্যাসিড বেস যখন পড়াবো বা গ্রুপ 17 এসব যখন পড়াবো, কেন অক্সিডেশন নাম্বারের সাথে অ্যাসিড বেসটা কিভাবে তুলনা করছে, তখন যেটা আমরা যখন আয়নিক ইকুইলিব্রিয়া, যেটা আসলে অ্যাসিড বেসটা পড়বো, ওটা যখন পড়াবো তখন এই জিনিসগুলো আরও ক্লিয়ার হবে যে অক্সিডেশন নাম্বার বেশি হলে অ্যাসিডিটি কেন বেশি। এটা প্রথমে একটা ইনফরমেশন নিলি যে উচ্চ জারণ অবস্থা অক্সিডেশন নাম্বার বেশি হলে সেই অক্সাইডগুলো তার নিম্ন জারণ অবস্থা থেকে বেশি অ্যাসিডিক ক্যারেক্টার শো করবে। এবার গ্রুপের ওপর থেকে নিচে আম্লিক ধর্ম ক্রমশ হ্রাস পায়, পাবেই, কারণ গ্রুপের ওপরের দিকে হায়ার অক্সিডেশন নাম্বারটা বেশি স্টেবল, গ্রুপের নিচের দিকে, গ্রুপ 14 এর নিচের দিকে লোয়ার অক্সিডেশন নাম্বারটা বেশি স্টেবল। যত লোয়ার অক্সিডেশন নাম্বার উপর থেকে নিচে স্টেবিলিটি পাচ্ছে, দ্যাট মিনস আম্লিক ক্যারেক্টার কমছে। হায়ার অক্সিডেশন নাম্বার উপরে স্টেবল, তাহলে আম্লিক ক্যারেক্টার বেশি হবে। এবং আমরা জানি কার্বন আর সিলিকন শুরুতেই বলা হয়েছে ওরা নন মেটাল, অধাতু, তাহলে CO2 আর SiO2 কি করবে? আম্লিক হবে। GeO2 বা SiO2 অপেক্ষা আম্লিক, এটা হলো ব্যাপার। GeO2 SiO2 অপেক্ষা কম আম্লিক, বলছি কম আম্লিক। SNO2 আর PbO2 হলো উভধর্মী, তাই CO2 SiO2 GeO2 শুধুমাত্র ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে, এই আর কি ব্যাপার। রিয়াকশন করে Na2MO3 টাইপের সল্ট তৈরি করবে। এখানে দেখিয়েছে অ্যাসিড বেসের সাথে রিয়াকশন করে কি তৈরি করে। সত্য এইটুকু ইনফরমেশন জানলেই হবে, কোনটা আম্লিক কোনটা উভধর্মী, এরকম প্রপার্টিটা জানলেই হবে। রিয়াকশন এখন দরকার নেই। আর অক্সাইডগুলি জারণ বিজারণ ক্ষমতা, তুই যদি দেখিস কার্বন +4 জারণ অবস্থায় সবচেয়ে বেশি স্থিতিশীল, একটু আগেই পড়ে আসছি। এবার হওয়ায় মোনো অক্সাইডগুলির মধ্যে CO সবথেকে শক্তিশালী বিজারক, এটা আমরা ইউজও করবো এবং এটার দু ধরনেরই আমরা ব্যবহার দেখতে পাবো। তাহলে কার্বন মোনো অক্সাইডে কার্বন কিন্তু +2 অক্সিডেশন স্টেটে রয়েছে, কারণ অক্সিজেন -2 অক্সিডেশন স্টেট পাবে কিছু স্পেশাল কন্ডিশন, পারঅক্সাইড, সুপার অক্সাইড এবং ফ্লুরিনের সাথে বন্ড, এইরকম সিচুয়েশন ছাড়া অক্সিজেনের স্টেবল অক্সিডেশন নাম্বার হচ্ছে কিন্তু -2, ঠিক আছে। ওটাই অক্সিজেনের মোস্ট অফ দ্য সিচুয়েশন। রেডক্স পড়বো যখন, ওখানে আমরা অক্সিডেশন নাম্বার বার করা শিখবো, তখন এই অক্সিজেনের ওই জিনিসগুলো দেখবো। তবে অন্যথায় অক্সিজেন -2 সিচুয়েশনই স্টেবিলিটি পায়। বেশ, তাহলে CO এখানে অক্সিজেন -2, অক্সিজেন যদি -2 হয়, কার্বন কি +2, কার্বন +2 তে আছে CO, কার্বন মনোঅক্সাইডে, কার্বনের স্টেবল অক্সিডেশন স্টেট কি +4, তাহলে কার্বন +2 থেকে কোথায় কনভার্ট হতে চাইছে? কার্বন +2 থেকে +4 এ কনভার্ট হতে চাইছে, তাহলে অক্সিডেশন নাম্বার বাড়লো, মানে জারণ হলো। তাহলে যার নিজের জারণ হয় সে কি দ্রব্য? সে বিজারক দ্রব্য, বারবার বলে আসছি। তাহলে কার্বনের +4 এ কনভার্ট হওয়ার প্রবণতাটা তো হাই হওয়ার ফলে CO মলিকিউলে কার্বন +2 তে আছে, ও +4 এ কনভার্ট হতে চাইবে। এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে CO কার্বন মনোক্সাইডকে আমরা শক্তিশালী বিজারক হিসাবে ইউজ করতে পারছি, এবং এটা ধাতু নিষ্কাশনের কাজে লাগে এবং কার্বন রিডাকশন পদ্ধতি আমরা ইউজ করব মেটালার্জিতে। ভালো করে পড়বো এই জিনিসগুলো। দেখ Fe2O3 হিমাটাইটে কার্বন মনোক্সাইড দিয়ে রিয়াকশন করেছে, Fe + CO2 মেটাল বেরিয়ে এসেছে। জিঙ্কের অক্সাইডের সাথে কার্বন মনোক্সাইড রিয়াকশন করেছে, সলিড জিঙ্ক বেরিয়ে এসেছে। তো কার্বন মনোক্সাইডের সাথে রিডাকশন প্রসেস ইউজ করে আমরা বিভিন্ন মেটালকে এক্সট্রাকশন করব, ঠিক আছে। এবার নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাবের জন্যই তো লেডের +2 জারণ অবস্থাটা সব থেকে স্থিতিশীল,
তাই ডাই অক্সাইডগুলির মধ্যে PbO2 সবচেয়ে শক্তিশালী জারক, এখানে সবচেয়ে শক্তিশালী জারক হবে, উল্টো ঘটনাটা হবে, এখানে কিছু রিয়াকশন দেখিয়েছে। হাইড্রাইড গঠন, ঠিক আছে হাইড্রাইড গঠন হোক। হ্যালাইড গঠনে দেখি গ্রুপ 14 এর এলিমেন্টগুলো যদি +4 অক্সিডেশন স্টেট দেখায়, +4 অক্সিডেশন স্টেটে MX4 তৈরি করবে, সরি হাইলাইটারটা সিলেক্ট আছে, +4 অক্সিডেশন স্টেটে MX4 করবে আর +2 তে MX2 করবে, হ্যালোজেন ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এরাই যুক্ত হবে। এবার কি দেখ, গ্রুপ 14 এর সব মৌলই MX4 সংকেত বিশিষ্ট টেট্রাহ্যালাইড গঠন করে। বেশিরভাগ টেট্রাহ্যালাইডই সমযোজী প্রকৃতির, কারণ +4 অক্সিডেশন স্টেট, রেডিয়াস ছোট, সমযোজী ক্যারেক্টার তো দেখাবেই। এই হ্যালাইডগুলির কেন্দ্রবিন্দুতে sp3 সংকরায়িত হবে এবং স্বাভাবিক 4 জনের সাথে 4টে সিগমা বন্ড, আর আমরা জানি 4টে সিগমা বন্ড মানে sp3 হাইব্রিডাইজড, sp3 হাইব্রিডাইজেশন মানে 4টে হাইব্রিডাবিটাল, যতগুলো হাইব্রিডাবিটাল ততগুলো কোভ্যালেন্ট বন্ড, দ্যাট মিন সিগমা বন্ড। আচ্ছা, অণুগুলি চতুস্থলকীয় হবে, শুধুমাত্র SnF4 আর PbF4 আয়নীয়, এরা দুজন, ঠিক আছে, PbF4 এসব নিয়ে একটু বাদেই পড়বি। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, এটা অলরেডি বন্ডিংয়ে পড়িয়ে আসা হয়েছে যে হ্যালাইডগুলির তাপীয় স্থায়িত্ব এবং আয়নীয় চরিত্র হ্যালোজেন পরমাণুর সংখ্যা এবং আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায়। এই 3 নম্বর পয়েন্টটা ভালো করে পড়তে হবে। আয়নীয় চরিত্র হ্যালোজেন পরমাণুর সংখ্যা এবং আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায়। এই প্রশ্নটা হতে পারে লেডের PbF4 ClF4 স্থিতিশীল, কিন্তু PbF4 আর PbCl4 স্থিতিশীল, কিন্তু PbBr4 আর PbI4 এর কোনো অস্তিত্ব নেই, এবং এটা পড়ে আসা হয়েছে। এক্ষেত্রে কি হয়, প্রত্যেকটাতেই তুই দেখ Pb+4, ঠিক আছে, পিবির কন্ডিশন হচ্ছে +4, তার সাথে 4টে ফ্লুরিন মাইনাস, 4টে ক্লোরিন মাইনাস, 4টে Br মাইনাস, 4টে I মাইনাস। এবার 4টে ক্ষেত্রে লেডটা তো কমন, তাই কমন জিনিসকে নিয়ে আলোচনা করছে না। আনকমন কোনটা? হ্যালোজেন। প্রতি ক্ষেত্রেই 4টে করে হ্যালোজেন। সব থেকে সাইজে বড় কে? আয়োডিন। I মাইনাস সব থেকে সাইজে বড়। যে অ্যানায়নের সাইজটা সব থেকে বড়, সেই অ্যানায়নের চার্জ ক্লাউডে ডিস্টরশন তৈরি করা সব থেকে বেশি সুবিধা। ডিস্টরশন করছি মানে কি? পোলারাইজেশন করছি। যত বেশি পোলারাইজেশন তত বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার। এখানে কি হয়, Pb4+, ওই যে 4টে I মাইনাস আছে, I মাইনাসগুলোকে এত হাইলি পোলারাইজ করে, ধ্রুবায়িত করে যে দুটো I মাইনাস, এই ঘটনাটা ঘটে। 4টে I মাইনাসকে এমনভাবে পোলারাইজ করে তারা I2 তে কনভার্ট হয়ে যায়। দেখ, এত বেশি হয় যে I মাইনাস ইলেকট্রন, I মাইনাসের কাছ থেকে এত বেশি করে ইলেকট্রন ডেন্সিটি পুল করে, I মাইনাস ইলেকট্রন বর্জন করে জারিত হয়, Pb4+ সেই দুটো ইলেকট্রন গ্রহণ করে, দি Pb4+ থেকে Pb2+ এ কনভার্ট হয়। সেই Pb2+ দুটো I মাইনাসকে নিয়ে PbI2 তৈরি করে, আর যে আয়োডিন দুটোর কাছ থেকে ইলেকট্রন টেনে নিয়েছিল তারা I2 তে কনভার্ট হয়ে যায়। সেম গোস ফর ব্রোমিন, Br থাকলে। তো এই কারণের জন্য PbI4 এর কোনো এক্সিস্টেন্স নেই। এই প্রশ্নটা বন্ডিং এর প্রশ্ন হতে পারে এবং বন্ডিং এও পড়ে আসা হয়েছে, গ্রুপ 14 এর কোশ্চেন হতে পারে। আগেও এইগুলো আমরা আলোচনা করছি। ফাজান্স রুলটা খুলবি, ফাজান্স রুলের ভেতরে এটা দেখতে পাবি, ঠিক আছে? ফাজান্স রুলটা খুলে একবার দেখবি। ফাজান্স রুলের উপর একটা ইন্ডিভিজুয়াল ক্লাস নেওয়া হয়েছে। কেন নেওয়া হয়েছে? এসব কারণের জন্য। টোটাল ফাজান্স রুলের এই বিষয়টা যত গ্রুপ পড়বো সেখানে তো কাজে লাগছেই। ফাজান্স রুল বন্ডিং এর একটা ইম্পর্টেন্ট পার্ট, প্লাস এন্ট্রান্স অফ ফাজান্স রুল থেকে প্রচুর কোশ্চেন আসে। সো এটাই বলার। নেক্সট আমরা এগিয়ে যাই। চল, নেক্সট খুব ইম্পর্টেন্ট 4 নম্বর এখান থেকে। কার্বনের সাথে এখানে সিলিকন এটা দেখতে পাবো। দেখ, কার্বন টেট্রাক্লোরাইড CCl4 সহজেই আদ্র বিশ্লেষিত হয় না। CCl4 জলের প্রেজেন্সে ব্রেকডাউন করছে না, কিন্তু তুই যদি ওখানে অন্যান্য মৌলগুলো টেট্রাহ্যালাইড নিস তাহলে সহজেই আদ্র বিশ্লেষিত হবে। তার মধ্যে তোকে CCl4 এর সাথে SiCl4 এর তুলনাটা ম্যাক্সিমাম টাইম করতে দেয়। অন্যদের ক্ষেত্রেও একই হবে, যদি SnCl4 দেয় তাতেও তাই হবে। আচ্ছা, কি হচ্ছে? SiCl4 H2 এর সাথে রিয়াকশন করে, CCl4 তো কিছু করছে না, SiCl4 H2 এর সাথে রিয়াকশন করে SiOH4 তৈরি করে ফেলে। SnCl4টা SnO2 তৈরি করে। এইটা পড়তে হবে CCl4 এরটা। তাহলে CCl4 আদ্র বিশ্লেষিত হয় না। আদ্র বিশ্লেষণ হয় না কেন? SiCl4 কেন আদ্র বিশ্লেষিত হয় ওটা বুঝলেই CCl4 কেন আদ্র বিশ্লেষিত হয় না সেটা সহজেই বুঝতে পারবি। তাহলে SiCl4, কার্বন আর সিলিকনের মধ্যে তফাৎ কি? কার্বন আর সিলিকনের মধ্যে মেজর তফাৎটা কি? ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখলেই বুঝতে পারবি। কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p2, গল্প শেষ। কিন্তু সিলিকনেরটা আমি যদি করি, সিলিকনের ইলেকট্রনিক কনফিগারেশনটা আমি যদি লিখি, কি লিখবো? 1s2 2s2 2p6 দেন 3s2 3p2। তাহলে যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ভ্যালেন্সেলে 3 আছে, তার টোটাল 3dটা কি? ভ্যাকেন্ট, মানে 5টা ডি অরবিটাল ফাঁকা পড়ে রয়েছে। 5টা ডি অরবিটাল হলো 1 2 3 4 5, হ্যাঁ
5টা ডি অরবিটাল কি ভ্যাকেন্ট পড়ে রয়েছে সিলিকনের। এই ভ্যাকেন্ট ডি অরবিটাল কি কার্বনের অ্যাভেলেবেল আছে? এই ভ্যাকেন্ট ডি অরবিটাল তো কার্বনের কাছে অ্যাভেলেবেল নেই। এবার H2O যখনই আসে রিয়াকশন করবে CCl4 এর সাথে, CCl4 এ যখন H2O আসে রিয়াকশন করতে, অক্সিজেনের এই লোন পেয়ারটা কার্বনকে যদি অ্যাটাক করে, কার্বনে কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই, না থাকার ফলে কার্বনের সাথে রিয়াকশন করতে পারছে না। কিন্তু SiCl4 এ যখন H2O আসছে, ইনকামিং H2Oটা রিয়াকশন করার জন্য, লোন পেয়ারটা যখন সিলিকনের সাথে রিয়াকশন করতে চাইবে পারবে, কারণ সিলিকনের কাছে কি আছে? এই ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। সিলিকন তাহলে অক্সিজেনের ইনকামিং ইলেকট্রন ডেনসিটিটাকে নিজের ভ্যাকেন্ট ডি অরবিটালে টেক করতে বা ইনটেক করতে পারবে, যেটা কার্বন পারছে না। এই কারণে সিলিকনের আদ্র বিশ্লেষণ হবে, কার্বনের হবে না। এবার বাকি মেকানিজমটা আমরা বইয়ে দেখি, এটা হচ্ছে মেন কারণ। ঠিক আছে, বাকি মেকানিজমটা আমরা বইয়ে দেখি কিভাবে এটা SiOH4 এ কনভার্ট হচ্ছে। তাহলে মেন রিজনটা কি? তাহলে কি সহজে আদ্র বিশ্লেষিত হয় না, কারণ কার্বনের ডি অরবিটাল নেই বলে এটি কোঅর্ডিনেশন সংখ্যা 4 এর বেশি করতেই পারে না। 4 জনের বেশি 5 জনকে সে নিজের আশেপাশে রাখতেই পারবে না। কিন্তু এখানে দেখ সিলিকনের ডি অরবিটাল থাকার ফলে 4টে ক্লোরিন এবং একটা অক্সিজেন মানে H2O কে মানে 5 জনকে নিজের আশেপাশে বন্ড করে নিয়েছে, মানে কোঅর্ডিনেশন নাম্বার 5 দেখাচ্ছে। তো ডি অরবিটাল থাকার ফলে সিলিকন তার কোঅর্ডিনেশন সংখ্যা 4 এর বেশি করতে পারে, এক্ষেত্রে 5 করেছে, 6 পর্যন্ত করে যেতে পারে, আদ্র বিশ্লেষিত হবে। এখানে বিক্রিয়া হয় না, এখানে সিলিসিক অ্যাসিড উৎপন্ন করে। কি হয়? এই লোন পেয়ারটা ঢুকলো মানে ভ্যাকেন্ট দিতে দিল, অক্সিজেনের সাথে সিলিকনের ডেটিভ বন্ড হয়েছে। নেক্সট স্টেপে কি হলো? ক্লোরিনটা বেরিয়ে গেল, ক্লোরিনটা এখান থেকে বেরোলো, এটাকে ইলেকট্রন দিয়ে বেরিয়ে গেল। হাইড্রোজেনটা এই দিক থেকে বেরোচ্ছে, হাইড্রোজেনটা এই দিক থেকে বন্ড ক্লিভ করছে, ক্লোরিনটা দিক থেকে বন্ড ক্লিভ করছে, যার ফলে কি HCl হয়ে বেরোচ্ছে। এরকম হলো, এবং এই ঘটনাটা আরো 3 বার ঘটবে, যার ফলে এই সেম সিচুয়েশন আরো 3 বার হবে, আরো 3টে ক্লোরিন বেরোবে, আরো 3টে HCl বেরোবে, আরো 3টে জল ঢুকবে, লিখে দিয়েছে। যার ফলে তুই আরো 3 বার OH ঢুকবে, যার ফলে টোটাল 4টে OH হলো। এই হচ্ছে ঘটনা, এটা একটু ভালো করে পড়তে হবে। SiCl4 এর আদ্র বিশ্লেষণের সাথে CCl4 এর আদ্র বিশ্লেষণের ঘটনাটা। বেশ, প্রথম ধাপে কি হয় না হয় এখানে এক্সপ্লেন করে দিয়েছে। টেট্রাহাইড্রাল কোনো জটিল যৌগ তৈরি করে না, এটা জটিল যৌগ তৈরি করে সিলিকন ছাড়া। ঠিক আছে, কার্বনের অস্বাভাবিক ব্যবহার। তাহলে কার্বনের অস্বাভাবিক ব্যবহারের রিজন কি? কার্বন প্লাস ফর অক্সিডেশন নাম্বার শো করে, তাহলে চার্জটাও হাই। আবার আমি যদি ভাবি সাইজটা এই গ্রুপে সব থেকে ছোট, তাহলে পোলারাইজিং পাওয়ার সব থেকে বেশি, তাহলে সমযোজী যৌগ তৈরি করবে। ডি অরবিটাল ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, তাই উল্টো দিক থেকে ডিপাই পিপাই করতে পারছে না, ওই ঘটনাগুলো দেখায় না। তাহলে প্রতিটা গ্রুপের যে প্রথম এলিমেন্টটাই প্রবলেমেটিক, এখানেও তাই, আকারে ছোট। আয়নাইজেশন এনথালপিটা হাই, তড়িৎ ঋণাত্মকতাও হাই। তাহলে আয়নাইজেশন এনথালপি হাই বলেই তো তড়িৎ ঋণাত্মকতাটা বেশি, ইলেকট্রন ছাড়তে চাইছে না। তড়িৎ ঋণাত্মকতা বেশি মানে কি? ইলেকট্রন ছাড়তে চাইছে না, ইলেকট্রন নিয়ে রাখতে চাইছে নিজের কাছে। তাহলে নন মেটালিক ক্যারেক্টার দেখাচ্ছে হাইলি, তার ফলেই সমযোজী বন্ধনও করছে। যোজ্যতা কক্ষে কোনো ফাঁকা ডি অরবিটাল নেই এবং বহু বন্ধন গঠনের প্রবণতা থাকে, এবং ক্যাটিনেশন প্রপার্টি কার্বনেরই সব থেকে বেশি, এবং কার্বনের উপরে গোটা একটা আমাদের কেমিস্ট্রি রয়েছে, যেটাই হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি, রাইট? দেন তাহলে কার্বনে যদি দেখি কাঠিন্য, কার্বন হীরক রূপে অবস্থান করে। আজকেই দেখবো কার্বনের রূপভেদ পড়বো। কার্বনের নিয়তাকার মানে ক্রিস্টালাইন এবং অ্যামরফাস, দু টাইপের অনিয়তাকার, দু টাইপের যে ক্যাটাগরি কার্বনের রূপভেদের অ্যালোট্রপস, সেটা দেখবো। কার্বনের অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইডের প্রিপারেশন, তার রিয়াকশন, কোথায় ব্যবহার, এগুলো দেখবো। তারপরে সিলিকনের কিছু কম্পাউন্ড আছে, তাহলেই আমাদের গ্রুপ কমপ্লিট হয়ে যাচ্ছে। ওটা নেক্সট ক্লাসে দেখবো, আজকে এটা কমপ্লিট হোক। হীরক গ্রুপ অবস্থান করে অন্যান্য মৌলদের তুলনায় বিশাল শক্ত, কলনাঙ্ক স্ফুটনাঙ্ক যদি বলি অন্যান্য মৌলের থেকে অনেক বেশি, এই গ্রুপের অন্যান্য মৌলগুলো থেকে। সর্বোচ্চ যোজ্যতা, সর্বোচ্চ সমযোজ্যতা 4, তার থেকে বাড়াতে পারে না, কারণ ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। বহু বন্ধন গঠনের প্রবণতা, এদের আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতা বেশি বলে কার্বন আরেকটা কার্বনের সাথে হোক বা নাইট্রোজেনের সাথে হোক, অক্সিজেনের সাথে বহু বন্ধন করতে পারে এবং পিপাই বন্ধন গঠন করতে পারে। ডি অরবিটাল নেই, তাই এরা ডিপাই তৈরি করতে পারে না। ক্যাটিনেশন ধর্ম, কার্বনের ক্যাটিনেশন ধর্ম সব থেকে বেশি, কারণ কার্বন কোভ্যালেন্ট বন্ডের স্টেবিলিটি খুব হাই। ক্লোরাইডের আদ্র বিশ্লেষণ, কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না, সিলিকন টেট্রাক্লোরাইড বা অন্যান্য ক্লোরাইডগুলো আদ্র বিশ্লেষিত হয়, এক্ষুনি যেটা আলোচনা করলাম। অক্সাইডের ভৌত অবস্থা, জলের দ্রাব্যতা। কার্বন ডাইঅক্সাইড সাধারণ উষ্ণতা একটি গ্যাস, একটুখানি কার্বন ডাইঅক্সাইড যখন নেক্সট ক্লাসে আলোচনা করবো, আলোচনা হবে, এখানে যা একবার শুনে রাখ। তাহলে কার্বন ডাইঅক্সাইড শুরুতেও দেখলাম যে কার্বন ডাইঅক্সাইড নিজে ইটসেলফ একটা গ্যাস, এটা কিন্তু সিলিকন ডাইঅক্সাইড বা অন্যান্য মৌলের অক্সাইডগুলো সাধারণ উষ্ণতায় কি হয়? সাধারণ উষ্ণতায় ওটা কঠিন হয়। CO2 জলে দ্রবীভূত হয়ে দুর্বল অ্যাসিড H2CO3 গঠন করে এবং SiO2 এবং অন্যান্য মৌলগুলি অক্সাইডগুলি জলে অদ্রাব্য। এই হচ্ছে ব্যাপার। আর CO2 এর প্রশ্নটা করতে পারে। CO2 এই যে এই প্রশ্নটা, এটা একটা মাঝখানে প্রশ্ন ঢুকে রয়েছে, এগুলো লাইন বাই লাইন না পড়লে ছোট ছোট প্রশ্নগুলো মিস হবে। CO2 গ্যাসীয়, কিন্তু অন্যান্য ডাইঅক্সাইডগুলো কি হয়? কেলাসকার। CO তে এখানে পিপাই ডিপাই বন্ধনের স্থায়িত্ব বেশি হয়, একক অনুরূপে অবস্থান করে।
তাই এটি গ্যাসীয়। কিন্তু সিলিকনের তুই যদি এরকম ভাবিস অণুতে পিপাই বন্ধনের তুলনায় 4টি এসআই বন্ধনের স্টেবিলিটি বেশি হয়, এটি বৃহৎ কেলাসাকার গঠন তৈরি করে এবং কঠিন অবস্থায় থাকে। এই ঘটনাটা আমাদের উত্তর এখানে লিখতে হবে, ঠিক আছে। চতুস্তলকীয় বিন্যাসটা না লিখলেও তোর যদি কেন গঠন করে এইটা লিখতে পারিস, এত দূরও লিখতে পারিস, এত দূরও আরেকটা লাইন বাড়িয়েও লিখতে পারিস, কোনো ব্যাপার না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এর পরের দিন থেকে পরের ক্লাস থেকে আমরা কি পড়বো, এর পরের ক্লাসে আমরা কার্বনের যে নিয়তকার অনিয়তকার যে বিভাগগুলো রয়েছে, যে কার্বনের বহুরূপতা, আমরা নেক্সট ক্লাসটা কার্বনের বহুরূপতা থেকে শুরু করব। নিয়তকার অনিয়তকার আছে, ওই ক্রিস্টালাইন সাবস্টেন্স বুঝিয়েছিলাম, NaCl কে দিয়ে বুঝিয়েছিলাম না ক্রিস্টালাইন সাবস্টেন্স কী জিনিস। তাহলে যে বুঝতে পারছিস না ক্রিস্টালাইন সাবস্টেন্স কী জিনিস, একটু মোটামুটি ভালোভাবে বুঝতে চাইছিস, তাহলে সে ওই তড়িৎযোজ্যতা যখন বলেছিলাম সেখানে বলবো। আর তোদের ইউনিট 5টা তুমি এখনো পড়াইনি, ইউনিট 5-এ তোদের পদার্থের কঠিন অবস্থা আছে, এই পদার্থের কঠিন অবস্থা যেখানে আছে ওখানে আবার আমরা কেলাসাকার মানে নিয়তকার অনিয়তকার জিনিসটা বুঝবো। যাই হোক, দু টাইপের আছে, নিয়তকার বা কেলাসাকার, ক্রিস্টালাইন আর অ্যামরফাস, সেগুলো বিভিন্ন ভাগ আছে, ওগুলো পড়তে হবে। তারপরে কার্বনে কিছু অক্সাইডস নিয়ে পড়লে এটা মোটামুটি হয়ে যাবে। তারপর আমরা প্রিভিয়াস ইয়ার করে নেবো, প্রিভিয়াস ইয়ারে এস ব্লক আর পি ব্লকে টোটাল প্রিভিয়াস ইয়ারটা একটা সিঙ্গেল ক্লাসেই করবো। আজকের ক্লাসটা এতটাই থাকলো, বাকি আমরা নেক্সট ক্লাসে দেখছি।